কি যে যে টিচার আসলে ভালো মার্ক দেয় সেই টিচার হচ্ছে কি আমার ফেভারিট টিচার। ঠিক আছে, সো আমি তো আগেই বললাম যে আমার কিন্তু আমার ভার্সিটি লাইফের আমি সবচেয়ে কম মার্ক পাইছিলাম হচ্ছে গিয়ে এই এসি সার্কিট অ্যানালাইসিস নামে একটা কোর্স, যেটা আমি সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম। সেটার মার্ক ছিল অনলি 48। ঠিক আছে, সেই টিচার কিন্তু আমার ফেভারিট টিচার। ঠিক আছে, সো আমিও কিন্তু জানি যে স্টুডেন্ট আসলে কি চায়, কি দিলে পারে তারা বেশ খুশি, কিন্তু ওইটা দিলে পারে, ওইটা করলে পারে আসলে ওই আমি বলবো যে ব্যক্তিত্বর যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ব্যক্তিত্বহীন একটা ব্যাপার তো চলে আসে। তার সাথে হচ্ছে গিয়ে যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করার একটা ব্যাপার চলে আসে। বুঝতে পারছেন তো? আশা করি অনেক কথা বললাম, ক্লিয়ার হওয়ার কথা আর কি। কারণ হ্যাঁ, যে ভবিষ্যৎ কেন নষ্ট হয়, যে আগেই বলছি সেই কথাটা আপনার তখন মাথার মধ্যে থাকতো যে না না পড়লে পরে আসলে মার্ক তোলা যায়। ঠিক আছে, না পড়লেও আপনি 80 পাচ্ছেন, না পড়লেও করতে পারছেন, কিন্তু এখন থেকে আপনি কিন্তু সিরিয়াসনেসটা আপনার মধ্যে কাজ করবে যে স্যারের কোর্সটা যেহেতু আবার পাইছি, তো কোনো রকমভাবে এটা করলে হবে না। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে দেখছেন তো, এই এক ইয়াতে কিন্তু আপনার কিন্তু মনে করেন সিরিয়াসনেসটা বেড়ে গেছে, তো এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, আর গত সেমিস্টারে আমরা যে কোর্স করছি সেটা তো ছিল হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স 1 সেশনাল। ঠিক আছে, আর এবার হচ্ছে গিয়ে আপনাদের সাথে মনে হয় বেশ কয়েকটা কোর্স আমার আছে। তো কোর কোর্স হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রনিক্স 2 কোর্সটা আছে, তাই না? ইলেকট্রনিক্স ইলেকট্রনিক 2 কোর্স আছে, এটার সেশনাল আছে, আর একটা কি আছে জানো? না, এটার এই এনার্জি কনভার্সনের সেশনালও মনে হয় আছে না? তো হচ্ছে গিয়ে এইখানে কিন্তু যেহেতু আমি আগেই বলছি যে আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রনিক্সের ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইলেকট্রনিক্সের জিনিসটা আমি চেষ্টা করব যে আপনাদের মানে যে জিনিসগুলো আর কি মানে জানলে পরে সামনের দিনগুলোতে আপনারা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করতে পারবেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করবো, হ্যাঁ, যেগুলো আপনাদের কোর্সের মধ্যে আছে। সো এই কোর্সটা কিন্তু আপনাদের জন্য সেদিক দিয়ে চিন্তা করলে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমরা গত সেমিস্টারে যেটা করছি, আজকের ক্লাসটা মোস্ট প্রবাবলি আমরা রিভিউ টাইপেরই করব। রিভিউ বলতে আর কি যেহেতু ফার্স্ট ক্লাস, তো এই হিসেবে আর কি যে আমরা কোর্স কি যে কোর্সটা ইলেকট্রনিক্স টু এইগুলার বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করব, কি পড়বো না পড়বো, সামনে এগুলো কীভাবে কী কাজে লাগাবো, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। তো আমরা গত সেমিস্টারের কোর্স যেটা ছিল সেটা কিন্তু আমরা ইলেকট্রনিক্স 1, সেখানে কিন্তু 8টা থেকে 10টা, আর অতগুলো না, মানে 8টা 9টা মনে হয় ল্যাব আমাদের হয়েছিল না? 8টা 6টা পর্যন্ত ছিল স্যার। রিপোর্ট আমরা জমা দিচ্ছি। ও আচ্ছা, মানে কোর্সই কয়টা টোটাল করা হয়েছে? 6টাই, মানে জমা দেওয়া হয়েছিল মনে হয় 6টা, কিন্তু করা হয়েছিল মানে 8টা। 8টা করা হয়েছিল, অনলাইন অফলাইন মিলে আমরা 8টা করছি। হ্যাঁ সেটার কথাই বলতেছি যে আমরা 8টা করছিলাম, কিন্তু কোনো কারণে আর কি যে আমরা একটু শিথিল করছিলাম। তো হচ্ছে গিয়ে আমরা এই 8টা ল্যাব যেগুলো করছি ওগুলো কিন্তু আমরা আশা করি যে যারা ওই ল্যাবগুলোতে ছিলেন তাদের সবারই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, যে একদম আমরা কিন্তু হাতে ধরে ধরে মানগুলো নিয়ে দেন ওইগুলো সব কিছু এক্সপেরিমেন্টালি আমাদের যে মান পাওয়ার কথা এবং থিওরিটিক্যালি আমরা যেভাবে এক্সপ্লেন করছি সবগুলো কিন্তু আমরা ভেরিফাই করে করে দেখছি আর কি। ঠিক আছে, তো আপনারা গতবার যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে দুটো টিমে যেহেতু ভাগ করে কাজ করছেন আর কি, দুটো আলাদা টিম ছিল আপনাদের। তো একটা টিমকে আমি দেখছি আর কি তারা চেষ্টা করতেছে, কিন্তু মানে হচ্ছে গিয়ে আউটকামটা সবসময় পুরোপুরি আনতে পারে না। ঠিক আছে, সো এবার আমি যেটা বলবো আর কি যে মানে আজকের এক ক্লাসে আমি এটা বলি আর কি, সমস্যা নেই, যেহেতু আপনাদের সাথেই তো ক্লাস, তাই না? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে সবসময় এই টিম ওয়ার্ক করতে গেলে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ঠিক আছে, যে আপনার পাশের যে এই টিমের কাজটা যখন হয়ে যাচ্ছে, আপনার কাজটা যখন হচ্ছে না, তখন তাদের সাথে কোলাবোরেট করতে হবে। ঠিক আছে, তারা কিভাবে করতে পারলো, আপনারটা কেন হচ্ছে না, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি মনে করি আর কি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের এবার 2টা ল্যাব আছে আমার সাথে। হ্যাঁ, সো এবং 2টি ল্যাবই বেশ গুরুত্বপূর্ণ, ইলেকট্রনিক্স 2 এবং এনার্জি কনভার্সন। এই ল্যাবগুলো আসলে কি বলবো আর কি, সরাসরি আপনারা এই এনার্জি কনভার্সনের যে ব্যাপারটা, এটা তো হচ্ছে কি বাংলাদেশে থাকলে পরে তো সরাসরি আপনার ইন্ডাস্ট্রিতে তো সরাসরি লাগে আর কি। ঠিক আছে, জিনিসপত্রগুলো। আর ইলেকট্রনিক্সের ব্যাপারটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স আসলে বাংলাদেশে যেহেতু ইলেকট্রনিক্সের সত্য কথা বলতে যে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডটা একটু কম, তো আমরা যারাই কাজ করি আর কি সেগুলো আসলে মানে ওই রকমভাবে পিওর ইলেকট্রনিক্স রিলেটেড না। তবে এই জিনিসগুলো আর কি আপনাদের কাজে লাগবে হচ্ছে গিয়ে যদি কেউ আর কি যে সামনের দিনগুলোতে ইলেকট্রনিক্স নিয়ে যদি পড়াশোনা করেন, হ্যাঁ, ইলেকট্রনিক্স নিয়ে যদি হায়ার স্টাডি করতে যান বা হচ্ছে গিয়ে বাইরে কোনো ইলেকট্রনিক্স কোম্পানিতে কারো কাজ টাজ করার ইচ্ছা থাকে, তো তাদের জন্য আসলে এই কোর্সগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ইলেকট্রনিক্স এই কোর্স বা হচ্ছে কি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাদের এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদের এক্সাম্পল দিয়েছি, তাই না? যে আমাদের সারা ওয়ার্ল্ডে আসলে বড় বড় ইলেকট্রনিক্স
জায়ান্ট কারা কারা আছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, সারা ওয়ার্ল্ড জুড়ে আসলে বর্তমানে কি চলতেছে। সো এই বিষয়গুলো আমি জানি না আপনারা কোর্সের সাথে সাথে সেমিস্টারের সাথে সাথে ভুলে গেছেন কিনা নাকি মাথায় আছে। হ্যাঁ, যদি মাথায় থাকতো তাহলে আসলে কিন্তু মার্ক টাক বাদ দিয়ে সবাই কিন্তু এই শিখার দিকে বেশি আগ্রহী হইতো বলে আমার মনে হয়, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ, শেখার সাথে সাথে আপনাদেরকে মার্কসটাও অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তবে যদি মানে শিখতে না পারেন তাহলে আসলে ওই মার্ক দিয়ে কোনো কাজ হবে না। আর যদি আপনি শিখতে পারেন, আপনি শেখাটাও হবে, সাথে আপনি ওই জিনিসটাই খাতায় লিখতে পারেন, আপনি মার্কটাও পাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি মেইন কাহিনী আর কি। তো শুধুমাত্র আসলে মার্ক পাওয়ার উদ্দেশ্যে পড়াটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি না, এবং এটা একদমই আসলে ইউজলেস একটা ব্যাপার স্যাপার আর কি, যে আপনি জাস্ট মার্ক পাবেন, এটা 4 বছর পড়াশোনা করবেন, একটা সার্টিফিকেট নিয়ে এটা কোথাও জমা দিয়ে একটা পদোন্নতি হবে, ঠিক আছে। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে কিছুটা কাজে লাগবে, কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যদি কোনো জায়গায় আপনি কখনো মুভ করেন, কারণ এখানে যারা আছেন সবাই তো বাংলাদেশেই থাকবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে। আমি জানি যে মোস্ট অফ দেম হয়তো বাংলাদেশেই থাকবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ হয়তো হচ্ছে গিয়ে যাবে, দেশের বাইরে যাবে, ভালো কিছু করবে, এরকমও আছে না, ঠিক আছে। অনেকেরই মাস্টার্স করার প্ল্যান থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তখন দেখবেন যে আসলে আপনার এই জিনিসগুলো কতটা লাগতেছে আর কি। হ্যাঁ, সো আপনি এখানে ফাঁকি দিবেন মানে আপনার পরবর্তীতে আসলে ওইগুলো কভার করতে পারবেন। বুঝতে পারছেন? আপনার যে লেভেলের কাজ সেই লেভেলে আপনাকে করতে হবে। হ্যাঁ, ইভেন এখন পর্যন্ত আমরা যে মাস্টার্স করার সময় দেখছি যে কোনো জিনিস যদি আগের জিনিসে যদি ঘাটতি মানে যদি থাকে আর কি, সেই জিনিসগুলো কভার করতে কতটা ডিফিকাল্টি ফেস করতে হয়। হ্যাঁ, সো এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু এখনও কিন্তু বিভিন্ন সাবজেক্ট যেহেতু মানে রিলেটেড আর কি, আমি আগেই বলছি যেহেতু ইলেকট্রনিক্সে মাস্টার্স করতেছি, সো ইলেকট্রনিক্সের আগের যে নলেজগুলো আমরা বিএসসিতে মানে বিএসসি লেভেলে যেই জিনিসগুলো দেখছি সেইগুলোতে যদি কোনো ঘাটতি থাকে তো সেইগুলো কিন্তু আবার যখন কভার করতে যাই তখন মনে হয় যে এই কষ্টটা যদি আগে থেকে করে আসতাম, ঠিক আছে, এটা বোঝা আমার জন্য আরও ইজি হতো। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কি, যে আপনি সামনে যদি আপনার মাস্টার্স বা হচ্ছে হায়ার স্টাডি পিএইচডি বা যে কোনো জিনিস বলি না কেন, এগুলো যদি আপনি করতে যান তখন আপনার আগের ধাপগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার রাখতে হবে আর কি। বোঝা গেছে ব্যাপারটা? সো মার্ক এখানে কি এটা কত কি মার্ক পাইছে একটু শুনি আর কি, ঠিক আছে। যে মার্ক আমি জানি যে অনেকেই খারাপ করছেন আর কি, তো এক সাইডের থেকে শুনি আর কি কত পাইছেন বসেই বলেন। বি প্লাস, তারপর হচ্ছে গিয়ে এ, আচ্ছা, তারপর তো শুনছি, আগেই শুনছি তো না, কত কত আচ্ছা বলেন, সমস্যা নেই বলেন। আচ্ছা, মানে মার্ক আপনি পাইলেন, মার্ক তো পাওয়ার কথা মানে না ওটা তো পুরাটা মানে এই সাবজেক্টে কত পাইছে? সি, আচ্ছা, তারপর এ আসছে, ভালো। আমার মনে স্যার আর বেশি পাওয়া উচিত ছিল, সবকিছু মোটামুটি ভালো ছিল স্যার। ওই হ্যাঁ, ভাইবা আমার তো স্পেসিফিক ফেস দেখে আসলে মনে থাকে না, তবে আপনার পারফরমেন্সটা আমার মনে আছে, মোটামুটি অ্যাক্টিভ ক্লাসে ছিলেন, তো ওই হিসেবে আমিও তো এক্সপেক্ট করতেছিলাম যে মানে এই যারা পাবে আর কি তাদের মধ্যে আপনার একজনের হওয়ার কথা আর কি, মানে এ প্লাস পাওয়ার কথা ছিল। তো যাই হোক, পার নাই তো। আচ্ছা, কোনো কারণে হয়তো 5 মার্ক কেন কি হয়েছে, হয়তো রিটেনে খারাপ করতে পারেন, আমি জানি না কি হয়েছে আর কি। আচ্ছা, তো অবশ্যই কোনো একটা কারণ আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপরে বি প্লাস, তারপর মানে স্যার এ প্লাস স্যার। এ প্লাস, তারপর কই যাবেন? সৌদিতে, মানে এটা কি পড়াশোনা না কাজের জন্য? আচ্ছা আচ্ছা, দিতে যাচ্ছেন, ওকে, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, যান। তারপর সি পাইছে, সি, আচ্ছা। এ প্লাস যে পাইছে, আপনি তো মোটামুটি রেগুলার তো আসতেনি, আপনি তো রেগুলার দেখছি। আর একজন মানে এ প্লাস পাইছে, তার কথা ওই যে বললেন যে মানে ক্লাসে আসে নাই পাইছে এরকম। আমাদের ক্লাসে 3 জন 80 প্লাস পেয়েছে। আচ্ছা, ও হচ্ছে রেগুলার ছিল না, 2-3টা ক্লাস করছে। আচ্ছা, আমরা ওনো স্যার 2-3টা ক্লাস করছে, ক্লাস পেয়েছে। মুস্তাকিম স্যার সেম 2-3টা ক্লাস করছে, ক্লাস পেয়েছে। আচ্ছা আচ্ছা। এই আমাদের ক্লাস করে ক্লাস। তাইলে ওই যে কাহিনী হচ্ছে চ্যাট জিপিটি বাইর করার যে অভ্যেস থাকে সেটা তো আসলে কন্ট্রোল করা সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, এই যে এ প্লাস এটা কিন্তু আমার কিন্তু 3 জনই কিন্তু মানে কি বলবো আর কি, ওয়েল
নন ফেস আর কি, মানে সবাই ওয়েল নন, কিন্তু মানে এটা এক্সপেক্টেড একটা ব্যাপার স্যাপার থাকে না যে আসলে মানে কে কতদূর কি করবে না করবে আর কি। হ্যাঁ, তো রেগুলার ক্লাস এক জিনিস, আর একটা হচ্ছে গিয়ে পারফরমেন্স এক জিনিস, ঠিক আছে। সো আপনার পারফরমেন্স খারাপ আমি সেটা বলতেছি না, কিন্তু মানে যারা 3 জন পাইছে তাদের 3 জন সম্পর্কে আসলে তেমন সন্দেহ নাই যে এরা যে এ প্লাস পাবে আর কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এ প্লাস আসলে একই টাইপেরই, ওই 5 মার্ক বা দেখা যাচ্ছে অনেক সময় এটা কি এ মানে হচ্ছে 75 থেকে 80, রাইট। তো এমনও হতে পারে যে আপনি 78 পায়ে হচ্ছে গিয়ে এই এর মধ্যে আছেন, ঠিক আছে। তো ওই জেনারেলি নিয়ম থাকে যে 1 মার্ক যদি কম বেশি থাকে সেটাকে ইয়া করা, তো 2 মার্ক অনেক সময় মানে এতগুলো দেখে দেখে আসলে যে মার্ক টোটালি পাইছে, ঠিক আছে। পরে কারণ মার্কটা হয় কি আমি বলি আর কি, আমরা যখন মার্ক ইনপুট দিই আমরা কিন্তু একবারে সবগুলো যোগ করি না, যোগ করা হচ্ছে সবটা। কারণ আমরা দিই হচ্ছে গিয়ে মনে করেন আপনার রিটেনে এত পাইছেন, রিটেনারটা ওই যে খাতাটা খাতায় গেল, তারপরে আপনার ভাইবারটা আমার কাছে আলাদাভাবে আছে সেইটা আমি দিচ্ছি, যোগ কিন্তু আমি করতেছি না, আমি রিটেনারটা দিলাম ভাইবারটা দিলাম, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি আছে ল্যাব রিপোর্ট ইয়াটি অ্যাসাইনমেন্ট আমি যাবে এইগুলা দিয়ে দিলাম। তো 3টে কিন্তু আমি ইনস্ট্যান্ট কিন্তু যখন সব স্টুডেন্টের দিয়ে যাচ্ছি আমি কিন্তু রানিংয়ে সবারটা কিন্তু ওরকম যোগ করতেছি না, যোগ আমি 3টে বসাই দিচ্ছি, ভিতরে যোগ করার সিস্টেম আছে, যোগ করে অটোমেটিক মনে করেন ইয়া করতেছে, বুঝতে পারছেন। তো দেখা যাচ্ছে 78 বা 79, ঠিক আছে। তো এইগুলা কিন্তু ওই 80 আর 78 79 আলাদা কোনো জিনিস না, বুঝতে পারছেন। তো এটা যদি আমাদের ম্যানুয়ালি অনেক সময় যদি আমরা যোগ করতাম তখন আমার মনে হতো যে না এই 78 79 পাইছে 2-1 মার্ক দিয়ে। 79টা জেনারেলি আমরা বেশি চেক করি আর কি, যে কোনো জায়গায় 9 আছে নাকি, ঠিক আছে। এটা থাকলে পরে রানিংয়ে মনে করেন আপনার পরের ধাপে আমরা অ্যাড করে দিই, এটা সব জায়গায় কম বেশি, সব জায়গায় প্রতিষ্ঠানে কম বেশি এরকম করে আর কি। তো যাই হোক, এটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কারণ নাই। তো আশা করি যে যতটুকু মার্ক পাইছেন এটা ইয়া করে সামনের দিনে আপনারা আরো ভালো করবেন আর কি, এবং আপনাদের মোটামুটি অনেকেরই যেটা দেখছি আর কি যে শিক্ষার প্রতি টেন্ডেন্সি আছে, ঠিক আছে। সো ইভিনিং ব্যাচের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় আর কি যে তারা আসলে আসে কিন্তু শিক্ষার টেন্ডেন্সি ওরকম থাকে না, তবে আমি যেটা আপনাদের মধ্যে যেটা দেখছি যেটা ভালো একটা বিষয় যে আপনাদের অনেকেরই শিক্ষার টেন্ডেন্সি আছে, ঠিক আছে। তো অনেকে আছে একটু ফাঁকি দিতে চায়, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা সবাই আসলে সিরিয়াস হবে না একটা জায়গায়, এটা যত ভালো প্রতিষ্ঠানই হোক, ঠিক আছে। 100% স্টুডেন্ট আসলে খুব একটা সিরিয়াস হবে এটা আনএক্সপেক্টেড, ঠিক একইভাবে 100% স্টুডেন্ট ফাঁকি হয়ে যাবে সেটাও আনএক্সপেক্টেড, ঠিক আছে। তো যাই হোক, তো মোটামুটি আর কি যে মানে এই যে মোটামুটি ভালো মার্কিং এর ক্ষেত্রে যারা পাইছেন আর খারাপ মার্কিং এর ক্ষেত্রে যারা পাইছেন তাদের ক্ষেত্রে আনফরচুনেটলি তারা কোনোভাবে আর কি যে কি বলবো আর কি, তাদের জন্য আমার নিজেরও খারাপ লাগতেছে, কারণ আপনারা ওইরকম ভাবে ভালো করতে পারেন নাই। তো ওটা রিজেক্ট করে আপনার লাভ কি, আপনার কোনো লাভ আছে? ওটা রিজেক্ট করে তো আপনার লাভ নাই আর কি, ঠিক আছে। সো যাই হোক, সমস্যা নাই। আর আমি আগে বলছি আসলে মার্ক এগুলো নিয়ে আসলে খুব বেশি বিশাল তেমন কিছু ইস্যু না, যদি আপনি ওইভাবে চিন্তা করেন আর কি, ঠিক আছে। স্যার বেচারা কখন প্রতিবার 97 93 95 96 এগুলো মানে 4 পায় না এই জন্য মন খারাপ না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার আবার মনে পড়তেছে ভাইবা তো হ্যাঁ ভালো করছিলেন মনে আছে, মনে হয় ফেসটা মনে পড়তেছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কাহিনী। তো এখন আমরা ওই ইয়ার ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় বলবো আর কি। আমাদের যেহেতু ইলেকট্রনিক্স 2 কোর্স, এই ইলেকট্রনিক্স 2 কোর্সে আমরা এই কি জিনিসপত্র পড়বো একটু ওরালভাবে আমি বলবো। তো আপনাদের ওই ক্লাসরুম বা হচ্ছে গিয়ে এই গ্রুপ যেটা আছে আর কি আমাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য, সেখানে আমি মোটামুটি জিনিসগুলা এই ফাইল টাইল যেগুলো আছে এগুলো শেয়ার করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কি আমরা কি কি জিনিস পড়বো এটা আজকে আমরা সরাসরি একদম ইয়াতে যাব না, যেহেতু ফার্স্ট ক্লাস, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলাটাই আমি মনে করি বেটার আর কি। তো আপনাদের মনে এমনিতেও কিছু পরিমাণ স্টুডেন্ট মানে আসে নাই, কিছু পরিমাণ বলতে অনেকেই আসে নাই না, এটা আপনাদের স্টুডেন্ট তো আরও আসে, যখন গতবার তো দেখছি না। আগামী সপ্তাহ ছাড়া বেশিরভাগ রেগুলার হবে না। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসের মধ্যে আমরা থাকবো আর কি। তো আমরা এই অ্যাম্পলিফায়ার যে জিনিসটা আর কি, অ্যাম্পলিফায়ার তো আমরা গত সেমিস্টার ইলেকট্রনিক্স 1 কোর্সে যখন করছিলাম তখন হচ্ছে গিয়ে আমরা এই কমন ইমিটারের কনফিগারেশনটা আমরা দেখছিলাম, তাই না? আপনাদের যদি মনে থাকে আর কি। তো এবার আসলে আমরা এই অ্যাম্পলিফায়ারগুলোর আরও বিভিন্ন যে মডেলগুলো আছে, বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে, সেইগুলো অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এবং স্পেশালি একটা সার্কিট আমরা দেখবো, একটা আইসি হিসেবে বাজারে আসলে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে কি অপ অ্যাম্প। আপনারা শুনছেন কিনা আমি জানি না, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো সেই আইসিটাও আমরা এই সেমিস্টারে বা এই কোর্সের আর কি পরের দিকে আমরা হচ্ছে গিয়ে দেখব। তো এই পুরা কোর্সটা বলা যায় যে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনারা এই
বিভিন্ন ধরনের আর কি মনে করেন সিঙ্গেল এই বিজিটি যেটাকে বলে আর কি, ঠিক আছে, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, নর্মাল যে ট্রানজিস্টরগুলো আছে এই ট্রানজিস্টর ভিত্তিক বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার পড়বেন, এরপরে হচ্ছে গিয়ে অপারেশনাল অ্যাম্পলিফায়ার পড়বেন, তারপরে হচ্ছে গিয়ে অসিলেটর বলে একটা সার্কিট আছে। অসিলেটর হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি জেনারেট করার প্রয়োজন হয় আর কি, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে মনে করেন এই বিভিন্ন সময় লাইট দেখেন না যে অন অফ হচ্ছে বিয়ে বাড়ির বাতিগুলা, ঠিক আছে, তো আপনি যদি মনে করেন চান যে কাস্টমভাবে ওই রকম একটা সার্কিট আপনি বানাবেন যে লাইটগুলো হচ্ছে গিয়ে অন অফ করাবেন, ঠিক আছে। সো এটা অনেক সময় অনেকে মনে করে যে এগুলোর জন্য মাইক্রো কন্ট্রোলার দিয়ে এই ডিলে মাইক্রো কন্ট্রোলারে যদি কেউ কাজ করে থাকেন আর কি, তারা হয়তো জানেন আর কি যে হচ্ছে গিয়ে আরডিনো বা হচ্ছে গিয়ে এই STM32 বা ESP32 এই যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে এইগুলোতে সিম্পল কাস্টম প্রোগ্রাম করে এরকম অন অফ মানে আমাদের হচ্ছে গিয়ে অসিলেশন বা হচ্ছে গিয়ে পালস জেনারেট করা যায়, ঠিক আছে। তো মজার বিষয় হচ্ছে গিয়ে যে আপনি যদি 5 টাকার 10 টাকার একটা সার্কিট দিয়ে যদি ওই কাজ করতে পারেন, আপনি মাইক্রো কন্ট্রোলার দিয়ে ওইটা করতে যাবেন কিসের? মাইক্রো কন্ট্রোলার তো তুলনামূলকভাবে দাম একটু বেশি, তাই না? দাম বেশি বলতে তাও তো 300-500 টাকা তো একটা ব্যাপার স্যাপার আছে। আপনি 10 টাকার সার্কিটে যদি কাজ হয়ে যায়, আপনি 500 টাকার সার্কিটে যাবেন কিসের জন্য, তাই না? তো এইগুলো কিন্তু আমাদের মানে শুধু ইঞ্জিনিয়ারিং করলেই হবে না, যে হচ্ছে কি অপটিমাইজেশন বা কস্ট মিনিমাইজেশন এই বিষয়গুলো আমাদের আজ ইঞ্জিনিয়ার মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখি না বলেই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনারা দেখবেন যে এখন পিএলসি ওয়াইডলি ইউজ হয়। আপনারা ইন্ডাস্ট্রিতে যারা কাজ টাজ করেন টুকটাক জানেন পিএলসি ইউজ হয়। তো পিএলসির যে কাজটা ওই কাজ কিন্তু আপনি মাইক্রো কন্ট্রোলার দিয়েও করতে পারবেন, বুঝতে পারছেন? এটা একদম যদি আপনার কোর নলেজ থাকে আর কি ডিভাইস সম্পর্কে, মানে যদি আপনার ইলেকট্রনিক্স বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে কোর নলেজ থাকে, ওই কাজগুলো আপনি মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারবেন। যে 300-500 টাকার একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন, কিন্তু আপনি করতেছেন কতই একটা পিএলসি 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 এর থেকেও বেশি অনেক দামি দামি পিএলসি আছে, সেই পিএলসিতে আপনি কাজগুলো করতেছেন, ঠিক আছে। কারণ কি পিএলসির যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা বেশ সহজ, ঠিক আছে, ওইখানে হচ্ছে কি আপনার কাজ করাটা বেশ ইজি। কিন্তু আপনার মাইক্রো কন্ট্রোলারে কি হয়, সেখানে হচ্ছে গিয়ে প্রোগ্রাম করে করে মানে হচ্ছে গিয়ে এই পিএলসিতে বেশিরভাগ বাংলাদেশে যারা ইয়া করে আর কি ছোট ছোট অটোমেশনের কাজ করে, এরা দেখবেন যে ল্যাডার ডায়াগ্রাম বলে একটা ইয়া আছে, জানার কথা আপনাদের, কেউ মনে হচ্ছে যে পিএলসির ল্যাডার ডায়াগ্রাম দিয়ে হচ্ছে ওরা কাজ করে। তো ল্যাডার দিয়ে আসলে করাটা বেশ ইজি আর কি। তো আর মাইক্রো কন্ট্রোলারে করলে পরে কি করতে হয়, এখানে প্রোগ্রাম সি এর মতো C++ এর মতো প্রোগ্রাম লিখতে হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে অধিকাংশ যারা মানে কোনো রকম ইঞ্জিনিয়ারিং নলেজ নাই তারা ওই ল্যাডার মোটামুটি আর কি পরিচিত। দেখবেন যে 2-4 মাস কাজ করছে একজন এসএসসি ইন্টার পাস মানুষ, সেও দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে বা এসএসসি ইন্টার লাগবেই না, ঠিক আছে, যে সে কোনো রকম মানে ইলেকট্রিক্যাল টুকটাক কাজ কাম জানে, আস্তে আস্তে একটু সফটওয়্যারের সাথে পরিচয় হয়েছে, তারপর হচ্ছে ল্যাডার দিয়ে অটোমেশন মনে করেন পিএলসির মাধ্যমে করতে পারে। কিন্তু প্রোগ্রামিং কিন্তু আবার এত ইজি ব্যাপার স্যাপার না, বুঝতে পারছেন? সো প্রোগ্রামিংয়ের মাধ্যমে মনে করেন আপনার যদি আপনি কাজ করার থাকতো, এক্সপিরিয়েন্স থাকতো, তখন আপনি কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়ে ওই কাজগুলো করে ফেলতে পারতেন, ঠিক আছে। সো আপনার কষ্ট অনেক বাইসে যেত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে ওইখান থেকে আসলাম যে আপনি ওই যে আমরা লাস্টে মনে করেন যে অসিলেটর সার্কিট যেগুলো পড়াবো, অনেক ধরনের অসিলেটর আছে, পরবর্তীতে আমরা সব আস্তে আস্তে আসবো। আজকে তো আর যেহেতু করতেছেন ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যে উইন ব্রিজ অসিলেটর নামে একটা অসিলেটর আছে, ঠিক আছে। তো এরকম হার্টলি অসিলেটর, কালফিট অসিলেটর, এরকম বিভিন্ন ধরনের অসিলেটর আছে যেগুলো এই অসিলেটরগুলো দিয়ে দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন পালস জেনারেট করতে পারতেছেন। হ্যাঁ, এই পালস জেনারেট করে, যে এটা কেন বললাম যে পালস কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, ওই যে বিয়ে বাড়ির বাতিগুলো যে অন অফ হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আমরা পালস ইউজ করি, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা মানে অন অফের যদি কোনো কাজ থাকে আর কি কন্টিনিউয়াস আমাদের এরকম কোনো কিছুর দরকার হয়, সেই সব জায়গায় কিন্তু আমরা এই পালস ইউজ করতে পারি। তো ওই পালস ইউজ করার জন্য তখন আমাদের আর মাইক্রো কন্ট্রোলারের কাছে যাইতে হবে না, ঠিক আছে। তখন আমরা নিজেই এটা 10-20 টাকার সার্কিট দিয়ে আমরা পালস জেনারেট করে মনে করেন এসব কাজ চালাইতে পারবো। সো সবসময় একটা মানুষ আসলে মানে এই জোড়াতালিতে কিছু কাজ করে ইঞ্জিনিয়ার, মানে এটা এই জন্য বলতেছি যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার কাজটা কী হবে আর ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের বাইরে আরেকজনের কাজটা কী হবে, বোঝা গেছে? সো এইখানে আসলে একটা কথা হঠাৎ করে মনে আসলো আর কি। সো এই কথাটা আমি জানি না আপনারা কীভাবে নেবেন, হয়তো অনেক সমালোচনা ইতিমধ্যে আপনারা করছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু তারপরেও আমি বলি এবং আপনাদের কিছু রিয়াকশন দেখি আপনারা কী দেন সেটা সংক্রান্ত। আমি জানি না কেউ এস্টিমেট করতে পারতেছেন কিনা আর কি, কী বিষয়ে বলবো আর কি, বলেন তো দেখি। না না না, এটা আমি যাবো না, না ওটাও যাবো না। আমি যাবো হচ্ছে গিয়ে যে রিসেন্টলি বাজারে হচ্ছে গিয়ে যে আসছে
আর নাম কি যে অটো রিক্সা লঞ্চ করছে আর কি, ঠিক আছে। সো বুয়েটের অটো রিক্সা এটা নিয়ে মানে অনেক 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 ট্রোল করে কি একটা অবস্থা, ঠিক আছে। সো এটার কিছু বিষয় আমি জানি না আপনাদের, হ্যাঁ মানে আপনাদের রিয়াকশন কি আমি যদি একটু শুনতে চাই, ঠিক আছে। আপনাদের রিয়াকশন গুলো বলেন তো দেখি একদম স্যার খুবই হাস্যকর স্যার। বসে বসে বলেন আর কি, ঠিক আছে। বলেন তো দেখি অটো রিক্সা। আমার হচ্ছে স্যার কোনো কিছু শুরু করতে গেলে তাকে বেসিক থেকে শুরু করা লাগে। পৃথিবীর সব দেশেই একদম বেসিক থেকে শুরু করে। আমেরিকা যখন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি দাঁড় করাইছিল তখন ওরা ট্রানজিস্টর থেকে শুরু করছিল স্যার। আচ্ছা তো এখন পর্যন্ত ওয়ার্ল্ডের যে কোনো ইন্ডাস্ট্রি দ্বারায় ওরা একদম বেসিক থেকে ইন্ডাস্ট্রি দাঁড় করাইতে শুরু করে। আস্তে আস্তে রিসার্চ এন্ড ডেভেলপ করে প্রোডাক্ট মার্কেটে ছাড়া ওইখান থেকে প্রফিট হয়। আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে করতে এক পর্যায়ে এইভাবে চলে আর কি মোটামুটি। ঠিক আছে, তো হচ্ছে গিয়া আরেকটা কথা বলে নেই যে মানে আমি এখানে আসি বলে পজিটিভ কথা বলতে হবে এটা দরকার নাই। আপনাদের আমি শুনতে যাচ্ছি মানে নেগেটিভ যেভাবে আপনারা চিন্তা করছেন, মানে জিনিসটা আসলে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে আপনাদের মানে পয়েন্ট অফ ভিউ কিরকম বা আপনি ওই বিষয়টা নিয়ে চিন্তা করছেন কিরকম। আমি পরবর্তীতে আমার ওভারভিউটা আমি বলবো আর কি আমি কীভাবে চিন্তা করছি। সো ওই জন্য আমি এখানে আসি বলে যে মানে এটার সপক্ষে কিছু কথা বলতে হবে এরকম না। আপনি আগে যেটা চিন্তা করছেন ওইগুলোই বলেন, কোনো সমস্যা নাই, এটার উপর আপনার তো আর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। আবার আমার সাবজেক্টে আসলে আপনার খাতা ব্যতীত আপনি কি করতেছেন কি বলতেছেন না বলতেছেন এইগুলোর আসলে কোনো ইফেক্ট নাই, যেটা সত্য কথা, ঠিক আছে। রিসেন্টলি কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে রেজাল্ট খারাপ করার কারণে স্যার কোনো কারণে হ্যাঁ আমি কি কখনো আপনার সাথে খারাপ বিহেভ করছি কিনা, ঠিক আছে, এটার জন্য আমার মার্ক খারাপ হইলো কিনা, ঠিক আছে। তা আমি সরাসরি এটা সত্য কথা, ঠিক আছে, যে আমার সাবজেক্টে আসলে কারো খাতা ব্যতীত অন্য কোনো জিনিস আমি আসলে মাথায় রাখি না আর কি, ঠিক আছে। সো ঠিক আছে, নেক্সট বলেন তো দেখি আপনার চিন্তা ভাবনা কি অটো রিক্সা সম্পর্কে। আবেগ নিয়ে তো বলা যায়, আমি তো বলতে চাই যে আমাদের এটা পছন্দ হয় না, কিন্তু এমন তো নজির নাই কেউ সরাসরি স্যার টয়টা তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, আপনারটা একটা পাইলাম, নেক্সট বলেন। না পরেরটা একটু ডেভিয়েট হয়েছে, সমস্যা নাই, মানে আগে একবারে মানে আমি আসি বলে খুব সুন্দর করে বলতেছিল যেরকম, এখন কিছুটা ডেভিয়েট হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে। এটি চাচ্ছি আর কি, মানে জিনিসটা আপনাদের ভিতরে কি আক্ষেপ আছে সেটা তো জানতে হবে, তাই না, বিষয়টা সেটাই জানতে চাচ্ছি। বলেন, আপনি বলেন। হ্যাঁ মন্তব্য নাই স্যার। মানে সেটা ভালো খারাপ কিছু তো একটা ব্যাপার স্যাপার আছে, যে বুয়েট যে একটা অটো রিক্সা বানাইছে, ঠিক আছে, এটা আপনিও তো ইঞ্জিনিয়ার হবেন, সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনারও তো অপিনিয়ন পাস করতে হবে। আপনার প্রজেক্ট আপনি যখন বস হিসেবে কাজ করবেন একটা টিমে, ঠিক আছে, আপনার সামনে প্রজেক্ট নিয়ে আসছে, সেটা ভালো করলো না খারাপ করলে এইটা করলা কিসের জন্য, এটা তো বলার মতো তো একটা ব্যাপার স্যাপার থাকতে হবে। সেটা একটা সমালোচনা হোক, কিন্তু সেটা যেন গঠনমূলক সমালোচনা হয়, বুঝতে পারছেন, যে এইটাই আর কি, যে মানে একজন ভুল করছে সেটা আপনি সুন্দরভাবে দাঁড়াই দেন, এটা করছে এটা থেকে এটা করলে ভালো হতো, এটা করাটা আমার মনে হয় না ঠিক আছে, এর থেকে আরো বেটার হয়েছে, মানে যেভাবেই হোক, ঠিক আছে, মানে কিছু তো একটা বলতে হবে। আসলে নো কমেন্টেড আসলে খুব বেশি অ্যাকসেপ্টেড কিছু না, ঠিক আছে। তো কিছু একটা বলেন দেখি। স্যার এটার ভালো দিক আছে খারাপ দিকও আছে, মানে যারা পরিচালনা করে এটাকে তারা এটা হচ্ছে ভালো যেটা খারাপ দিকে পরিচালনা একটু বেশি করে। দেখা যায় যে চলতে ফিরতে নিলে তখন যারা প্যাসেঞ্জার তাদের প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, প্যাসেঞ্জারদের প্রবলেম কি এটা কেমন? দেখা যায় বেশি স্যার কোশ্চেনটা বোঝে নাই স্যার। মানে আমি বলতেছি যে মানে বুয়েটের যে অটো রিক্সাটা করছে, এটা নিয়ে তো মানুষের মেইন যে রিয়াক্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তারা এত ব্র্যান্ডিং করে সারা দেশের মধ্যে বিশাল বড় প্রতিষ্ঠান, কিন্তু তারা কেন অটো রিক্সা তৈরি করবে? এ তো হচ্ছে গিয়া ওই যে বাঙুরের দোকানদার, ওরা 10 বছর আগে ওরা বানাইছে, এরকম না জিনজিরার ওরা বানাইছে, তো বুয়েট কেন এইটা করবে? এটি তো হচ্ছে গিয়ে মানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। হ্যাঁ হ্যাঁ মফস্বলে হ্যাঁ, যে ওয়েল্ডিং টোয়েল্ডিং করে চ্যাসিস বানায়, ঠিক আছে, একটা মোটর লাগা দিয়েছে, কন্ট্রোলার লাগাইছে, বুম, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তাই না? তো সেটাই মানে এতদিনের আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বুয়েট কেন অটো রিক্সা কেন তৈরি করবে, তারা হচ্ছে গিয়ে বোয়িং বিমান তৈরি করবে নয়, মার্সিডিজ তৈরি করবে নয়, এরকম সামথিং, ঠিক আছে, এটা এদের সাথে যায় না, মানে বিষয়টা ছিল অনেকের কাছে এরকম আর কি। আচ্ছা, একজন করে শুনে আসবো, ঠিক আছে, আপনার শেষ হয় না, আপনার বলেন, সমস্যা নাই, আপনি তো অন্য ট্র্যাকে চলে যাচ্ছিলেন আর কি। তাহলে তো এটা হইলো না, তাই আমার দরকার ছিল যে এটার কমেন্টের জন্য 2-1 মার্ক থাকবে, তখন সবাই বলতো আর কি, তাই না? ঠিক আছে, যে 2-1 মার্ক করে। আচ্ছা ঠিক আছে, এখন কেউ যদি না বলতে চায় জোর করে বলানোর কিছু নয়, বলেন, আপনি বলেন, সিয়ার মানুষ আপনার তো, হ্যাঁ, যেহেতু সবাইকে রিপ্রেজেন্ট করেন, আপনার বক্তব্যটা একটু জোরালো হবে, বলেন। স্যার যেহেতু বুয়েট একটা সত্য কথা, আপনার ব্র্যান্ডিংটা তো বুয়েট করতেছে, কিন্তু আমি বুয়েট স্টুডেন্ট,
সেই হিসাবে স্যার স্টুডেন্ট আমার বাংলা সর্বোচ্চ ভালো স্টুডেন্ট আমার বেশি সেই হিসাবে স্যার অটো রিক্সা থেকে ওই অটো রিক্সা বানানো স্যার আরেকটু ডেভেলপ করা উচিত ছিল, আরেকটু ডেভেলপ করে বানানো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বেশ ভালো গঠনমূলক সমালোচনা করছেন, তারপরে কপি করা যাবে না, ঠিক আছে, তারপরে বলেন আপনি বলতে চাচ্ছিলেন অনেক কিছু, হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার একটা মানে বুয়েট হচ্ছে দেশের মানে প্রথম সারির যে প্রতিষ্ঠান সেক্টরে, তো বুয়েটের প্রতি দেশের মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। তো সেই একটা প্রতিষ্ঠান 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তো প্রতিষ্ঠান এত বছর পরে এর আগে মানুষ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটাও মনে রাখছেন? আমরা তো অনেক, এটা আমি এটা ভালো ভালো জিনিস, এটা খারাপ কিছু না, মানে এটা আমি নিজেও জানি না কত সালে প্রতিষ্ঠিত। আচ্ছা ঠিক আছে, এত আগে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, এত বছর এরা কোনো কিছু উদ্ভাবন করে নাই। তো দেশের মানুষ কখনো সোশ্যাল মিডিয়াতে ওইভাবে এটা নিয়ে আলোচনা করে নাই যে বুয়েট কেন কোনো কিছু বানায় নাই, এটা নিয়ে এর আগে কোনো আলোচনা বা হাইপ উঠে নাই। যখন এরা একটা জিনিস আবিষ্কার করতে দিতে স্যার, আর সচরাচর যদি আপনি দেখেন স্যার রাস্তাঘাটে ঢাকার মানুষ অটো রিক্সার প্রতি বেশ অতিষ্ঠ, মেইন রোডে বিশেষ করে অটো রিক্সার প্রতি সাধারণ মানুষ অতিষ্ঠ, মানে এটা সবাই জানে স্যার প্রায় রাস্তাঘাটে। তো এমনি সাধারণ মানুষ যেটার উপরে অতিষ্ঠ স্যার বুয়েট সেটাই বানাইছে। এটা এটা পরে আসতেছে, এটা আপনার পয়েন্ট অফ ভিউ এটা ছিল আর কি আপনার সাইডের থেকে। মানে ভাই বললো যেটা মানে শুরু করা উচিত, তো সবারই কোন একটা বিষয় থেকে শুরু করা উচিত। তো আমার মনে হয় স্যার শুরুটা চয়েসটা একটু ভুল ছিল স্যার। আচ্ছা, আচ্ছা। অটো রিক্সা রুচির সমস্যা, মানে বাংলায় যেভাবে বলতে চাচ্ছেন আর কি, এরকম মানে এটা বলতে পারতেছেন না এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমরা সবই পজিটিভ ভাবে নিচ্ছি, মানে কোনো নেগেটিভ ব্যাপার স্যাপার নাই, মানে ওপেন, হ্যাঁ আপনারা বলতে পারেন। হয় না টিভিতেও তো আসলে আপনার বিভিন্ন সময় দেখবেন যে আসলে ওই কি বলে ডিবেটিং, তাই না, হয় আর কি, তো সেখানে তো আরো না সেটাই বল, তখন তো আরো অ্যাগ্রেসিভ ভাবে মানুষ একজন আরেকজনের জেতার জন্য বলে, তো সেক্ষেত্রে তো আমরা তেমন কিছুতেও যাচ্ছি না। বলেন সমস্যা, হ্যাঁ হ্যাঁ হয়েছে আপনার আরো কিছু? মোটামুটি এগুলোই স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর এখন স্যার হচ্ছে ফেসবুকে স্যার অনেক ছোট ছোট বিষয় অনেক বড়ভাবে এখন আসতেছে আমাদের সামনে। এরকম ঘটনা অনেক ক্ষেত্রে, যেমন ধরেন আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যদি বলি যে আগের যে সিনেমাগুলো নিয়ে এখন প্রবলেম হইতেছে, তখন কিন্তু ফেসবুক ছিল না, কপি সিনেমা বানাইতাম আমরা, ইন্ডিয়া থেকে কপি করে বানাইতাম, তখন ধরতে পারতো না। কিন্তু এখন যদি একটা পোস্টারও মিলা যায়, একটা গানের একটা লাইনও মিলা যায়, সেটা নিয়ে সমালোচনা হয়। এখন ওরা অটো রিক্সা বানাইছে, নিউজ হইতেছে এরকম অটো রিক্সা বানাইছে, সবার কাছে মানুষ প্রচলিত মানে প্রচার হয়েছে এরকম ভাবে অটো রিক্সা বানাইছে। কিন্তু আমরা যদি ডিপলি চিন্তা করি যে এটা যে ওরা বানাইছে, এটার পিছনে কিন্তু ওদের শ্রম ছিল, অনেক কিছু ছিল। কিন্তু একজন আবার এটা নেগেটিভ দিক আমি যখন ভাবছি, তখন হচ্ছে আমাদের এলাকায় 10 বছর আগে ভ্যানগুলা, পায়ের যে ভ্যান রিক্সাগুলো, এগুলা অটোতে কনভার্ট করতাম, মানে ছোট ছোট বলে ওরা করতো, এটা টলের বিষয়, কিন্তু ওরা আসলে আরেকটু মডিফাই করে বানাইতে পারতো। মানে তো আমি বলি একটু অ্যাড করি আর কি, তো আজকে হচ্ছে কি ওই নেগেটিভ সাইডগুলো আমরা বেশি প্রায়োরিটি দেবো, পজিটিভটা সবাই না বলতে পারবে। ওরা একটু বের হইতে পারছে এটা থেকে, যে সাউন্ড কম হইতেছে অটো রিক্সা থেকে, আরেকটু মডিফাই করে ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারতো। আর নিউজগুলো মনে হয় একটু নেগেটিভলি আসছে ফেসবুকে। ঠিক আছে, ছোট ছোট বিষয় অনেক বড় ভাবে আসে আর কি। আপনার সাথে আমি কথা বলতেছি, নরমালি একটা কথা বলছি, মিস্টেক হয়ে গেছে, কিন্তু এটা আমি যদি ধরেন আপনি বা আমি যদি পাবলিক ফিগার হতাম, সেটা নিয়ে দেখা যেত খুব বিশাল বড় করে নিউজ হইতেছে। এটা বলতে এরকম হয় না। ঠিক আছে, একটা বিশ্ববিদ্যালয় স্যার একটা বাণিজ্যিক প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে, এটা কত বড় একটা ডিফিকাল্ট বিষয়, এটা মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি ইম্পসিবল একটা বিষয়। স্যার যে ওয়েট করছে, এটা আমার কাছে মনে করেন যে আমি চাই বড় কিছু করুক, বাট বাস্তবতার দিক থেকে আমার কাছে মনে হয় এরা অসম্ভবের সম্ভব করছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো তারপরে বলেন, তারপরে নেক্সট, হ্যাঁ বলেন, তারপরে বলেন। স্যার এই বিষয়টা হলো আমার টেন্ডেন্সি যেখানে যে আমাদের দেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, মানে এখনো 10 বছর পিছনের টেকনোলজি ইউজ করতেছে, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এখনো 10 বছর পেছনের টেকনোলজি নিয়ে চিন্তা ভাবনা করতেছে, যেটা আরো 10 বছর আগে উদ্ভাবন হয়েছে, দেশে চলতেছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা, সেটা নিয়ে গবেষণা। এই চিন্তা ভাবনা গবেষণার জায়গাটা আরো উন্নত করা দরকার। আজকে স্যার নরমালি তো আজকে যেটা স্যার একদম শেষ করে নিক, তারপর আপনার আসবো আর কি, সমস্যা নাই, হ্যাঁ বলেন। স্যার আমার শেষ, আচ্ছা বলেন। আমরা আজকে যে টেকনোলজিটা পাই, এটা আজকে থেকে 20 থেকে 25 বছর আগে থেকে ডেভেলপ করা হয়েছে। তো এখন মনে করেন যে আমরা 10 বছর খুব পজিটিভ সাইড। ছোটবেলা যখন গ্রামের যদি এখন তো আবেগ দিয়ে বলতে লাভ নেই, আমার তো সে দিন শেষে স্যার এটা না বাস্তব ব্যাপার, আমি হ্যাঁ কথা শেষে বাস্তবতার দিকে আসতে হবে।
আরে বাবা আমার তো বাণিজ্যিক প্রোডাক্ট রান করা লাগবে না, এটা তো বিক্রি করা লাগবে। ওকে ঠিক আছে, এই তারপরে নেক্সট নেক্সট ও বলেন তোমার এক এক কিছু 20-50 টাকা করে বলেন আপনার কি ভিউ এটা নিয়ে? এটা হচ্ছে যে তারা কারণ এই রিক্সাটা অ্যাভেলেবেল, সো আমার ধারণা যে তারা হয়তো বা এটাকে কিভাবে আরো মডিফাই করে মানে সহজলভ্য করা যায় এবং হচ্ছে যে এটা আরো বেশি সুবিধাজনক দেওয়া যায়, মানে হয়তো বা তারা এটাই চিন্তা করছে যে আমরা ছোট থেকে বড় দিকে অগ্রসর হব। যদিও সেটা সুনামধন্য প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু স্যার এটা আমার মনে হয় একটা ঈদ দিকে যাবে বলে বা যে যেরকম ভাবে এটাকে নেয় অথবা তাদের জায়গা থেকে তারা হয়তো ভালো দিকটা চিন্তা করে এটার দিকে অগ্রসর হচ্ছে, এটা আমার ধারণা স্যার। তো এটা তো পজিটিভের দিকেই বেশি আসবে না, নেগেটিভ বেশি লাগবে আমাদের কমেন্টসে। আসলে কি মনে মনে রাখলে হবে না, এটা বলতে হবে। আমরা নেগেটিভ ভাবে জিনিসগুলো নিচ্ছি না, আমরা মানে অনেক দিনের মনে চাপা ক্ষোভ যেটা সেটা সেটা আমাদের যাওয়া দরকার আর কি, ঠিক আছে? মানে এটা বাইরে কেউ শুনতেছে না, আমরা ঠিক আছে। স্যার কোকটা তো স্যার গাড়ির উপরে না, কোকটা স্যার ফান্ডিং এর উপরে স্যার। আচ্ছা যে আমাদের একটা প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপ আর&ডি করবে, ওইটার জন্য আমাদের প্রপার ফান্ডিংটা কতটা अवेलेबल আছে এটা সত্যি। ওকে তারপরে বলেন, আপনি বলেন ব্রেক সিস্টেম নিয়ে বলা, মানে ব্রেক সিস্টেম আর উন্নত মানের করতে পারতো, সেন্সর জাতীয় ব্রেক করতে পারতো। কি কি করতে পারতো? সেন্সর জাতীয় ব্রেক, সেন্সর জাতীয় ব্রেক, আচ্ছা, যেমন ইলেকট্রিক্যাল ব্রেক যেটা। ইলেকট্রিক্যাল ব্রেক। ইলেকট্রিক্যাল ব্রেক বলতে কি বোঝাচ্ছেন বলেন তুমি? ইলেকট্রিক্যাল ব্রেক তো তিন প্রকার হয়। যেমন আমার মানে ডিটেইলস ওরকম জানা নাই বলতে আমি কিছুটা জানি, মানে আপনার জিনিসটা আমি জানতে চাচ্ছি। প্রাইভেট ব্রেক তাকে তো রাখা যায় না স্যার, এগুলো বলতে পারি। হ্যাঁ হাইড্রোলিক ব্রেক আছে, তারপর ওই দিছে না ডিস্ক ব্রেক মনে হয় দিছে না ওরা? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক কারণ অনেক ডিস্ক ব্রেক বেশি বর্তমানে। আচ্ছা। অপারেশন। হ্যাঁ সেক্ষেত্রে এটা অনেক ভালো মানের ডিস্ক ব্যবহার করতে পারতো বা যেটা উৎপন্ন বা আধুনিক প্রযুক্তি ইলেকট্রিক ব্রেক না, ইলেকট্রিক ব্রেক। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। আমাদের যে কেমন আছে স্যার, ওই আমাদের হচ্ছে অটো মানে রিক্সা যেগুলো ছিল আগে, তো ওইগুলো হচ্ছে যে অনেক বিদ্যুৎ অপচয় হয়, সেজন্য অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় ওদের কারণে, তো এইগুলো কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় টপ ক্লাস একটা যে এরকম একটা অটো রিক্সা বানাইছে। এটা ভালো হতো স্যার, অনেকবার কিন্তু অটো রিক্সা বিক্রি বা এগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে বলেন। আমি যদি বলি স্যার ওয়েট নিয়ে মন্তব্য তেমন নেই, আর মন্তব্য আছে। মন্তব্য নেই কেন? কারণ হচ্ছে আমার আপন বোন গোল্ড থেকে মাস্টার্স করছে ম্যাথমেটিক্সে, এখন রিসার্চ করতেছে। এই ক্ষেত্রে বাসায় মানে এরকম কোনো সমালোচনা করতে পারে না ওর সামনে। না আমার সামনে কিন্তু সেই ইয়া নাই, আমি মাস্টার্স রানিং করতেছি কিন্তু সেই ভয় নাই। আপনি আপনার মন খুলে বলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওদের মতো স্টুডেন্টরা অটোমোবাইল নিয়ে কাজ করতে পারে, ভালো কিছু নিয়ে কাজ করতে পারে, কিন্তু এইরকম মানে স্টুডেন্টরা হচ্ছে যে এরকম অটো রিক্সা নিয়ে কাজ করে কম্পিউটার বাইরে ছিল। যদি পজিটিভ বলি, ওরা অবশ্য ভালো কিছু চিন্তা করছে, ভালো কিছু রিসার্চ করছে, আশা করছি ভালো কিছু অবশ্যই আসবে বাংলাদেশের জন্য, আর সেটা কাজে লাগবে যুদ্ধ ক্ষেত্রে। ওকে, দেখ আপনার মিশন অনেক বড় আর কি। না ভালো, এটা খারাপ কিছু না। হ্যাঁ ঠিক আছে, তো হচ্ছে গিয়ে সুদূর প্রসারী চিন্তা। তো তারপরে বলেন। হ্যাঁ স্যার, আমার দিক থেকে এটা খুবই নেগেটিভ একটা ইস্যু, কারণ আমাদের দেশে বর্তমানে বিদ্যুতের খুবই সংকটে আছি আমরা। আর এই বিদ্যুতের সংকটের থাকার কারণে আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর এই অটো রিক্সা কিন্তু দেশের প্রায় একাংশ বিদ্যুৎ নিয়ে নিচ্ছে, সেটা বৈধ কিংবা অবৈধভাবে যেটাই হোক। ওনারা চাইলে এটারে বিকল্প একটা এনার্জি শক্তি দিয়ে এটা পরিচালনা করতে পারতো, কিন্তু ওনারা এমন ভাবে এটা উৎপাদন করছে যেটা সরাসরি বিদ্যুৎ দিয়ে চলবে। এটা ওনারা বিকল্প রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করে নিতে পারতো, বিশেষ করে সোলার দিয়ে বা অন্য কোনো এনার্জিকে ইনক্লুড করে। আর ভাই যেটা একটু আগে বললেন যে শুরু থেকে শুরু করার জন্য হয়তো এটা করছে, আসলে স্যার শুরু করাটা মানে এই নয় যে আরেকজন একটা বানাইছে সেটাকে আমি বানাইলাম। এমন জিনিস বানাইতে হবে যেটা কেউ বানায় না, এটা হলো আমার গবেষণা, এটা হলো আমার রিসার্চ। আর যেটা অবশ্যই মানুষ, দেশের, সমাজের, বিশ্বের কাজে লাগবে, এটা হলো আমার
উদ্ভাবন বা আবিষ্কার। মানে একজন একটা জিনিস বানাইছে সেটা আমি মডিফাই করে ডেভেলপ করতে পারি, কিন্তু এটা আমার আবিষ্কার সম্পূর্ণ না। আমার সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে যেটা ওনারা সরাসরি ইলেকট্রিসিটিটা ইউজ না করাটাই বেটার ছিল, কারণ আমাদের দেশে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে অটো রিকশার চার্জ নিয়ে অটো চলে, এই কারণে কিন্তু বিদ্যুতের ঘাটতি হচ্ছে। আর আমাদের দেশে বর্তমানে যে জ্বালানির সমস্যা, এটা হয়তো আরো সামনের দিকে আরো বাড়বে, যার কারণে আরো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, অনেক মানুষ বেকার হয়ে যাবে। আর বেকার হলে চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো আরো বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। তো আপনি অনেক বোল্ডলি এবং কনফিডেন্টলি অনেকগুলো বিষয় তুলে ধরছেন। স্যার এখন আমাদের ইলেকট্রিসিটি ব্যবহারটা আছে, আমাদের সেকেন্ড কোনো অপশন নেই, কারণ আমার জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসা লাগবে। আর জীবাশ্ম জ্বালানি থেকে যদি আমি বের হইতে না চাই, তাহলে আমার ডিজেল ইঞ্জিন মিনিমাম একটা ডেভেলপ করা লাগবে। বর্তমান বিশ্ব আসলে ইলেকট্রিসিটি থেকে বাইরে হওয়ার চেষ্টা করতেছে, সবাই ইলেকট্রিসিটি থেকে যারা বের হওয়ার চেষ্টা করতেছে, ইলেকট্রিসিটির অল্টারনেটিভ কি কিছু কোনটা? হাইড্রোজেন ফুয়েল সেল সবই তো দিন শেষে কনভার্টেড এনার্জি ইলেকট্রিক্যালি। স্যার অল্টারনেটিভ হিসাবে আমি মোটামুটি আরো কয়েক মাস আগে আমাদের দেশে কোন জেলা জানি দেখছিলাম যে একটা গ্যারেজ থেকে সোলার প্যানেলের মাধ্যমে অটো বানানো হয়েছে। তো ওইটা দিয়ে উনি সারাদিন যেমন চলতে পারতেছে, তেমন ইলেকট্রিসিটি ব্যাটারিতে সেভ মানে চার্জ হিসাবে সঞ্চয় করতে পারতেছে। এটা কিন্তু একটা একবারে কস্টিং, এটা কিন্তু আমার বিদ্যুৎ সেক্টরে কোনো ইফেক্ট পড়তেছে না। একবার উনি একটা অ্যামাউন্ট খরচ করলো, ওইটা থেকে উনি প্রতিনিয়ত গাড়ি চলতেছে, এমনকি গাড়ি থামার কোনো সুযোগ নেই। একটা গাড়ির সোলার প্যানেল বসায় কি মানে পুরো এত এনার্জি পাওয়া যায়? মানে একটা গাড়ির উপরে সোলার একটা ওই লেভেলের ওয়াট আমার ক্যালকুলেশন করতে হবে। এখন আমি সেটা তো এখন গাড়ির সাইজের থেকে যদি 2 মাস বড় হয়ে যায়, এখন আমার কথাটা নেন। এখন আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমার অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, এটার মেজারমেন্ট ক্যালকুলেশন করতে হবে, লোড ক্যালকুলেশন করতে হবে, এবং এই কত ক্যাপাসিটি ব্যাটারিতে কত মাইলেজ আমার চলবে, এটাই যদি আমি ক্যালকুলেশন না করে বের করতে পারি, তাহলে আমি কিসের ইঞ্জিনিয়ার? আমি ওটা আসবো আপনার কথায় পরে অ্যানসার দেব। কনভার্সন রেট সোলার এনার্জি ইন্টারন্যাশনালি খুবই কম, এবং এইটা মনে করেন যে রিসেন্টলি ডেভেলপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। খুব রিসার্চ চলতেছে, কিন্তু এখন সবচেয়ে যে ক্যাপাবল সেলগুলো তৈরি করতে পারছে ওগুলো আরো 20% এর আশেপাশে। এটা একটা ফ্যাক্ট আছে। ওকে, ঠিক আছে। তো হচ্ছে কি বলেন, কাহিনী তো শুনছেন, মানে কি চলতেছে না চলতেছে আর কি। হ্যাঁ, আমার বক্তব্য যেটা নিজের দিক থেকে বলি, যে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান আমরা আমাদের দেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান নামে চিনি। তো অটো রিক্সাকে নিয়ে কিন্তু আমাদের যে সবসময় একটা ঝগড়া পেছানোর মধ্যে আছি। আমার দিক থেকে মন্তব্য এটা ছিল যে তারা অটো রিক্সাটাকে বের না করে তারা বিকল্প কোনো একটা যানবাহন বের করতে পারবে। তারা অটো রিক্সার দিকে কেন নজর দিল? কারণ আমার কথা হচ্ছে ওরা কেন কপি করবে অন্যকে ক্ষতি করার অবশ্যই ব্যাপারটা কপি করা হয়েছে, কারণ অটো অলরেডি মার্কেটে আছে বের করা। যা মানুষ এখন অতিষ্ঠ রোডে তারা রেগুলার চলাচল করে, তারা অটো রিক্সা এগুলোকে দেখতেই পারে। ঠিক আছে, কেন? কারণ এদের রাস্তা চলাফেরা ঠিক নেই, যারা চালায় তারা প্রমাণ এগুলো জানেই না কিভাবে চালাইতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনার পয়েন্টটাও নিলাম। এই লাস্ট কথা বলা যাবে না, আমরা গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশনের মধ্যে আছি আর কি। ঠিক আছে, এটা মানে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না। আপনার এই যে ইঞ্জিনিয়ারিং নলেজ শিখতেছেন, এটা নলেজ কাজে লাগাতে কিছু বানাইতে হবে দেশ ও জাতির কল্যাণের জন্য। তো বুঝলি, সরি, এই পিছনে কথা হচ্ছে অনেক। কি হয়েছে? অনেকটা এরকম দাঁড়াই গেছে আর কি, সমস্যা নাই। তো ঠিক আছে, এটা ভালো আর কি। ঠিক আছে, এটা ভালো জিনিস। তো হচ্ছে গিয়ে আপনার এই হ্যাঁ শুনবো, আপনারটা আসবো আর কি। আমি 2টি লাইন, আপনাদের 2জন আছে ওইখানে, 2-3 জন আছে, শুনবো। তো আপনার বলবো আপনাদের ওপিনিয়ন শোনার আগে আমি আবার জানাই দিব কি নিয়ে করতেছি। তো কিছু কথা বলি, যে সেটা হচ্ছে গিয়ে যে এই ইঞ্জিনিয়ারিং শুধু হবে না, দেশ ও জাতির কল্যাণে সেটা কাজে লাগাইতে কিছু বের করতে হবে। এখন সেটা বের করতে যাওয়া যদি সমালোচনার মুখে পড়ি আর কি, সেটা আবার আরেক ঝামেলা, যেটা যে বুয়েট করতেছে আর কি। এখন আমি পরে কিছু কথা বলবো আর কি, সেটা পরে আসি। তার আগে হচ্ছে কি আমাদের মধ্যে আরো 2-3 জন বাকি আছে, ওনাদের কথাগুলো শোনার চেষ্টা করবো। তো আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে রিসেন্টলি এই যে আজকে মনে হয় লঞ্চ করছে আর কি, আজকে গতকাল 2-1 দিনের মধ্যে আর কি লঞ্চ করছে যে বুয়েট যে অটো রিক্সা যেটা আর কি করছে আর কি। ঠিক আছে, ডিজাইন করে মডিফাই ডিজাইন করছে আর কি। তো ওইটা মার্কেটে এখন আসছে, এবং ওইটা মনে হয় লাইসেন্স ভার্সন সবাই ইউজ করার জন্য মানে সরকারের পক্ষ থেকে এরকম বিষয়টা আছে আর কি। তো
এই মিডিয়াতে আপনারা অনেকেই দেখছেন যে আর কি যে এই বুয়েট কেন অটোরিকশা বানালো, অনেক বড় কিছু বানাইতে পারতো বা সামথিং, তো এরা এইসব জিনিসপত্র কেন বানাবে, মানে সোজা কথা যে বুয়েটের কাছ থেকে যে এক্সপেকটেশন যেটা আর কি সেটা আমাদের অনেক বেশি আর কি। তো সেই সাপেক্ষে বুয়েট অটোরিকশা বানানোতে অনেকেরই বিভিন্ন প্রতিক্রিয়া আছে, তো সেই বিষয়টা অনেকেই তুলে ধরতেছিল যার মনে যেটা আছে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়াটা, যেহেতু আপনারা পরে আসছেন টপিক জানতেন না, তো আপনাদের প্রতিক্রিয়াটা কি বলেন? আমার প্রতিক্রিয়া যদি বলি, প্রথমত মানে কে বানাইছে ওইটা না, কি বানাইছে ওইটা যদি দেখি অটোরিকশা বানাইছে। এখন বাংলাদেশের যে সিচুয়েশন, এমন ওইটা ম্যানুফ্যাকচারিং এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই, বা ওই জিনিস পুরা যায় একজন মানুষ বা একটা টিম বায়ার করতে পারে, দেশের বাইরে থেকে কিনে আনতে পারবে, ওইরকম কোনো ইয়ে নাই, বা কোনো একটা কোম্পানি ওদেরকে সাপোর্ট দিবে, এরকম কিছুই নেই। তো ওই ক্ষেত্রে স্যার আমরা যদি আশা করি যে বুয়েট কেন বিমান বানাইলো না, এটা স্যার আমার ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল না বিষয়টা। এখন স্যার যেহেতু অটোরিকশা বানাইছে, ওরা এটা ম্যানুফ্যাকচার করার জন্য বাংলাদেশে পর্যন্ত মানে সাপোর্ট পাবে বা অর্থনৈতিক বা ওইটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। কোন একটা কোম্পানি মানে স্টার্টআপ অনেকগুলো অটো বানায় জিনিসটারে মানে লঞ্চ করতে পারবে, ওইগুলো কেবল বাংলাদেশ। কিন্তু হায়ার লেভেলে যেগুলো ওইগুলোর জন্য বাংলাদেশ কেবল নাও। তারপর হচ্ছে স্যার দ্বিতীয়ত, যেহেতু ওরা অটোরিকশা আবিষ্কার করছে, এখন যদি আমরা নেতিবাচক কথা বলি, ওরা ডিমোটিভেটেড হবে, কেউ আর ইয়ে করবে না যে নেক্সট টাইম যে আমি নতুন করে মানে উৎসাহ হারায় ফেলবে। এখন স্যার ওই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে যারা রকেট বানাইছিল, স্যার এটার প্রজেক্টটা কিন্তু এখনো বাংলাদেশ কোনো ভালো ইয়ে পায় না। কেন পায় না? কারণ সাপোর্ট পায় না। সবাই কিন্তু অ্যাপ্রিশিয়েট করছে যে ভালো কিছু হয়েছে, কিন্তু ওইটা যেমন সাকসেস নাই। তো আমার ক্ষেত্রে স্যার যেহেতু অটোরিকশা বানাইছে, আমি অ্যাপ্রিশিয়েট করি, ওটা যেহেতু একদম ফুললি হয়ে গেছে, আমরা যদি স্যার সবাই অ্যাপ্রিশিয়েট করি, তাহলে হয়তো ওরা আরো মোটিভেটেড হবে, বুয়েট আরো প্ল্যান করবে যে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই। আমার ক্ষেত্রে স্যার মনে হয় যে খুব একটা নেগেটিভ চিন্তা না করি, সাপোর্ট বা মানে মোটিভেটেড করি ওদেরকে। আমাদের কিন্তু মেইন বিষয় ছিল আর কি একটু নেগেটিভ সাইডে ফোকাস করা বেশি, কারণ আমি এখানে আসি বলে যে পজিটিভ, হ্যাঁ, যে আমি যেহেতু সামহাও আর কি বইটা মাস্টার্স করতেছি বা স্যার আছেন, ঠিক আছে, স্যারের সামনে নেগেটিভ কথা বললে কি হবে না হবে, আমাদের মনের ক্ষোভটা বাইর করা, ঠিক আছে, যে ক্ষোভ ভিতরে রেখে উপর দিয়ে সুন্দর করে বললে এরকম দরকার নাই আর কি, বুঝতে পারছেন? প্রকাশ করতে স্যার ভালো লাগে, হ্যাঁ, প্রকাশ করলে স্যার এটা মানে পরে ওইটা ওভারভিউ পুরাটা দেওয়ার চেষ্টা করবো আমি আমার সাইডের থেকে, যতটুকু মানে যা বুঝছি সেটা আপনারাও বলছেন, পরে আমিও বলার চেষ্টা করবো আর কি। আমরা কোনো কিছু আসলে নেগেটিভ ভাবে নিচ্ছি না, যেটা একটা প্রবলেম যদি আমাদের থাকে সেটা সলিউশনে যাওয়ার জিনিসটা হচ্ছে অনেকটা আমরা ডিসকাস করতেছি, ঠিক আছে, এটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। তো এই হচ্ছে গিয়ে কাহিনী। তো আপনি তো মোটামুটি পজিটিভ দিকেই বেশি বলছেন, যদি এরপরেও যদি কোনো নেগেটিভ থাকে বলেন দু এক লাইন, না হলে অন্যদিকে যাবো। স্যার বাংলাদেশে তো ভালো কিছু থেকে ইনভেস্ট করতে চায়, সবাই আউটপুট চায়। আচ্ছা, এই একজনের আপনার আসবে, আপনি এখনো বলেন নাই তাই না? আসবে, সমস্যা নাই, মানে একজন করে, ঠিক আছে, বলেন স্যার এই বলেন আপনার মতো করে। বললাম যে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, সব সময় মানে বড় কিছু আশা করে, ওটার জন্য তো ইনভেস্ট লাগবে ভালো। হ্যাঁ, আচ্ছা স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি এটাকে আমরা ছোট করে দেখতেছি, কিন্তু অটোরিকশার 95% ম্যাটেরিয়ালস কিন্তু স্যার আমাদের অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসতে হয়, আমার দেশে কিন্তু উৎপন্ন হয় না। সো এখানে একটা বিগ অ্যামাউন্ট অন্য দেশে চলে যাচ্ছে স্যার। ওকে, তো হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন আপনারা। আমাদের স্যার এই বিষয়ে সমালোচনা করব স্যার, আমাদের যোগ্যতা কি স্যার? আমরাও তো স্যার এই জিনিসটা তো বানাতে পারলাম না, এটলিস্ট বিপরীত লেভেলে গেলে না স্যার, আমরা ওটার বিপরীতে সমালোচনা করব, আপনারা তারা কেন আরো আপডেট কিছু বানাতে পারলো না? না, এটা তো অনেকে বলছে আর কি, এটা তো জিনজিরাতে এটা হচ্ছে আর কি, ঠিক আছে, এটা তো ওয়েল্ডিং করে একটা চ্যাসিস বানায়, একটা মোটর লাগাই দিলাম, মোটর, হ্যাঁ, তারপর একটা কন্ট্রোলার লাগাই দিলাম, চালাইলাম, ঠিক আছে। আমাদের মধ্যে যে কয়জন পারে স্যার এটা দেখেন না, এটা যাই হোক, ঠিক আছে, আপনার মতো করে আপনি বলেন, সমস্যা না। এটা হচ্ছে আপনার কি অপিনিয়ন এতটুকুই নাকি? আচ্ছা স্যার, বাংলাদেশে কয়টা ইউনিভার্সিটি স্যার থিসিস হয়, কয়টা ইউনিভার্সিটি স্যার অ্যানালাইসিস হয়? বাংলাদেশের বেশিরভাগ ভার্সিটিগুলোতে এগুলো হয় না, এগুলো হচ্ছে ওরা খাবারের খেতে আস্তে ওরা আস্তে আসতেছে, সমস্যা না। আপনার লাস্টে একজনই বাকি আছেন, তো শুনবো, সমস্যা নাই। বেশিরভাগ স্যার ভার্সিটিগুলোতে নরমালি স্যার আমরা কারিকুলাম যে ওটাতে স্যার হচ্ছে আউটপুট আসবে স্যার, এটা এক্সপেক্ট করা যায় না স্যার। এটা এক্সপেক্ট করার জন্য স্যার রিপ্লেস লাগে, স্যার বাজেট লাগে, স্যার ম্যান পাওয়ার লাগে, স্যার একটা হচ্ছে মানে এনভায়রনমেন্ট লাগে, সেটা বাংলাদেশে স্যার নাই। ওই স্যার বুয়েটের ক্ষেত্রে অটোরিকশা সম্ভব হয়েছে কারণ ওইগুলো সব বাজার মূল্য বাংলাদেশে একদম কম, ওইগুলো স্যার যে কেউ চাইলে একটা স্টুডেন্ট চাইলে স্যার নিজের ইচ্ছা মতো স্যার বানাইতে পারে। বাট আদার্স যেগুলো যদি বলেন ওইগুলো হচ্ছে বাংলাদেশের একটা স্টুডেন্টের মাথার মধ্যে প্রতিভা থাকলে স্যার বিকাশ করা সম্ভব না স্যার।
ওকে, ঠিক আছে। তো লাস্ট আর একজন আছে, একজনেরটা শুনে আমি আমার মতো করে কিছু বলবো। বলেন, আপনার টপিক মনে হয় জানেন না, ওই যে কোশ্চেন হচ্ছে গিয়ে মানে বুয়েট যে অটো রিক্সা বানাইছে এটা 2-1 দিনের মধ্যে লঞ্চ হয়েছে মার্কেটে, ঠিক আছে? তো হ্যাঁ, যাক, ওটা প্রথম রিভিউ ছিল, করা রিভিউ। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এইটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সো অনেকে অনেক কথা বলতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, তো আপনি আপনার মতো করে যে অনেকে অনেকভাবে বলতেছে না যে এটা বানানো উচিত হয় না বা সামথিং। তো আমরা নেগেটিভ বিষয়গুলোকে বেশি তুলে ধরার চেষ্টা করছি যে ওই জিনিসগুলো কি করা উচিত ছিল, কি করা উচিত না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার মতো করে একটু বলেন আর কি, ঠিক আছে? আপনার কি মনে হয়? এই বিষয়ে আমাদের গভর্নমেন্ট থেকে কথা বলছে অলরেডি। আপনি এই ক্লিপটা বসেন, বসে বলেন। বাণিজ্য উপদেষ্টা বলছিল আর কি ফার্নিচার মেলায়, ওই যে ইয়াদের সেনাবাহিনী ছিল যে আপনারা এই ফার্নিচার এগুলো বানান কেন, আপনারা বানাবেন কামান, আপনারা বানান কিনা। তো বাংলাদেশে বুয়েট যেখানে করেন মোটামুটি ইঞ্জিনিয়ারিং করে ভালো স্টুডেন্টগুলো চেষ্টা করে সেনাবাহিনী বা এরকম কিছুতে ভূমিকা রাখার জন্য বানাইছে। আমরা ধরতে পারি একটা ভালো স্টুডেন্টদের মধ্যে একটা অংশ ওইখানে যাচ্ছে সেনাবাহিনীতে বা কোর ইঞ্জিনিয়ারিং। বুয়েট থেকে পড়ে কি সেনাবাহিনীতে খুব একটা যাচ্ছে না? যাচ্ছে, অভাব নাই। রেয়ার, না যাচ্ছে, খুবই রেয়ার। আপনার এই যে বিভিন্ন ক্যান্টনমেন্টের যে আপনার যে পাবলিক স্কুল এন্ড কলেজের ম্যাক্সিমাম টিচারই স্যার বুয়েট চুয়েটের টিচার স্যার। কি বলেন? পাবলিক স্কুলের টিচার? এটা তো স্যার ওরা এখান থেকে বিএসসি বা ই করে এরপর ওখানে ইঞ্জিনিয়ারিং করে। না, আপনার ইনফরমেশনটা কিছুটা আমাদের যে বর্তমানে আমাদের সিভিলের যে উনি হলো বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার। উনি লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে মানে রিটায়ার করার পরে মানে নাই একবারে সেটা বলবো না, ঠিক আছে? আমি বলতেছি আর কি যারা মনে করেন একটা অংশ, আমি পুরোটা বলি না, আমি মানে খুবই রেয়ার আর কি। হ্যাঁ, ঠিক আছে, একটা অংশের কথা বলছি। খুবই তো রেয়ার। সেখানে নীতি নির্ধারক থেকে তো অলরেডি স্যার বলা হয়েছে যে আমাদের আসলে অবস্থানটা কি। এই আমার মনে হয় ফার্নিচার আর এই গতকালকে শুনলাম অটো রিকশা ইস্যু। আচ্ছা, এখানে মানে আমাদের যে সর্বোচ্চ যারা কি আমাদের মানে আমাদের আসলে বিএনএস নিয়ে যারা কারিকুলাম আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজ করে আর কি বর্তমানে তাদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরকম একটা জিনিস বাড়ছে, সেখানে আমাদের তো আশা করা একটা মানে দুশ্চিন্তার ব্যাপার আমি মনে করি। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার স্যার মানে যেরকম স্যার আমি কদিন আগে যদি বলি যে আপনার জার্মানিতে আপনার ওদের ল্যাঙ্গুয়েজের 100% ই না হলে ওরা গ্রান্টেড করতেছে না যে কোনো দেশের স্টুডেন্ট। ওদের বক্তব্য যে তোমরা হাতে কলমে চায়না যেরকম হাতে কলমে শিখো, অন্য দেশের ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু তোমরা ই করা, এটা আমাদের জন্য গ্রহণযোগ্যতা না। বাট আমাদের কারিকুলাম যে জিনিসটা ফলো করে যে কোনো মতে পাস করে বাবা আইএলস দাও, আইএলস দিয়ে তুমি বাইরে যাও, মানে ওই জিনিসটা প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এখন এইটা যারা নির্ধারণ করবে তারা বানায় অটো রিকশা, এখানে স্যার আমি কি ভূমিকা রাখবো? না, ঠিক আছে, আপনার ভালো বলছেন আর কি, ঠিক আছে। এই তো আর কি আপনার ইয়ে আছে, তো আপনার এক্সপেকটেশন যথেষ্ট বেশি ছিল, সেই ক্ষেত্রে মানে খুবই হতাশ আপনিও। আচ্ছা, তো এখন আমি যদি বলি আর কি, আমি আপনাদের অনেক খুব জমা হয়ে আছে, খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো কোন জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে কি একটা বিষয় আর কি, ঠিক আছে? তো প্রথমেই একটা পয়েন্ট আমি যদি বলি আর কি, অনেকেই আপনারা বলছেন যে আজান দিচ্ছে, আমরা কিছুক্ষণ একটু আজানের ইয়েটাই করি। আচ্ছা, এখন আসি আর কি। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই বলছেন যে অটোরিকশা নিয়ে আসলে অনেক অবজেকশন, মানে বুয়েট কি করছে না করছে একটু পরে আসি আর কি, ঠিক আছে? যে অবজেকশন বলতে যে রাস্তাঘাটে আসলে এদের অ্যাক্সিডেন্টের যে সমস্যাটা, ঠিক আছে, অনেকেই আসলে অটোরিকশা নিয়ে আসলে খুবই কি বলবো আর কি বিরক্ত, তাই না? যে এমনিতে ওভার স্পিডের কারণে একটা অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে, এছাড়া হচ্ছে গিয়ে মেইন যে সড়কগুলো এইগুলোতে হচ্ছে গিয়ে ওরা যানজটের সৃষ্টির একটা বড় কারণ। তো এই জায়গাটা কিন্তু আসলে মানে এই যে অবজেকশন যেটা, এটা কিন্তু আসলে গভর্নমেন্টের সাইডের থেকে রুলস জারি না করলে পারে কিন্তু আপনার বুয়েটের এখানে হাত নাই আর কি, ঠিক আছে? যে আপনার রুলস জারি করতে হবে কি, যে সেটা হচ্ছে গিয়ে মেইন রাস্তাগুলোতে অটোরিকশা যাইতে পারবে না, তাই কি না? এখানে কিন্তু বুয়েটের কিন্তু করার কিছু নাই যে সে অটোরিকশা কি মেইন রোডে গেল না কোন জায়গায় গেল, এখানে কিন্তু আসলে বুয়েটের তেমন কিছু করার নাই। এটা গভর্নমেন্টের সাইডের থেকে যদি বলে যে অটোরিকশার যে লিমিটেশন যেটা, সেটা লোকাল রাস্তায় সে চলতে পারবে, ঠিক আছে? সেকেন্ড কাহিনী হচ্ছে গিয়ে যে আমার একটা টিম আর কি, আমার একটা টিম বলতে আর কি যে এই প্রতি সেমিস্টারেই আপনারাও পাবেন আর কি, আপনাদের ফাইনাল ইয়ারে যায় একটা প্রজেক্ট থিসিস যেটা করে আর কি। তো ওইরকম আমার আন্ডারে একটা টিম আর কি, ওরা কাজ করতেছিল আর কি, যেই অটোরিকশার
মানে এটা আমার আশাআশি কিছু নাই, আমার আন্ডারে ওরাও এই অটো রিক্সার কিছু ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছিল আর কি। হ্যাঁ, এটা ইয়ে করতে পারে। তো ওদের যে ইয়াটা ছিল আর কি, যে এই রিস্ক ম্যানেজমেন্ট যেটা আর কি, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টকে এরকম যে এই যে অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন অ্যাক্সিডেন্টটা আসলে কেন হয়, ওদের কাছে আসলে যেহেতু আগে কি করতো মানুষ পা দিয়ে যখন চালাতে এত স্পিড আসতো না, এখন মোটরের কারণে দেখা যাচ্ছে পিক আপ চাপলে পরে একদম রিক্সা তো না মনে হয় প্লেন হয়ে গেছে, ব্যাপারটা এরকম, তাই না? তো এই যে ব্যাপারটা এইখানে যদি মনে করেন আপনার গভর্নমেন্ট রুল করে দিল যে এত জোরে চালানো যাবে না, এটা কিন্তু কেউ শুনবে না, শুনবে কি? গভর্নমেন্ট রুল করলে পরেও তার হাতে আসে, সে ফাঁকা রাস্তা পাইলেই ওইটা যেরকম হবে যে হচ্ছে গিয়ে আপনার মনে করেন রাস্তায় আসতে পারবেন, সেটা প্রশাসন মনে করেন একটু করা ইয়া করলে পরে রাস্তায় যেতে পারবে না, ইটস ওকে, এটা মানে ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু আপনি স্পিড বেশি তুলতে পারবেন না, এটা কিন্তু আসলে কেউ মানে ওইরকমভাবে সে একটু ফাঁকা পাইলে পরে স্পিড তুলবে। এখন এইটা দেখেন আপনার আমার দেশের টেকনোলজি, যদি সিম্পল টেকনোলজিটা ওই কন্ট্রোলারে যে আপনি ফুল পিক আপ চাপলে পারেও আপনার স্পিডটা 70%-এর বেশি যাবে না। আমার কথাটা বুঝেন কিন্তু, কারণ আপনার ফুল পিক আপ ঘোরালেই তো আপনার স্পিডটা ফুল হয়। মনে করেন কথার কথা এখন হয় হচ্ছে কি, আমরা লাস্ট যখন দেখছিলাম আমাদের এই যে ল্যাবে একটা মোটরও আছে, যে আপনারা যে ল্যাবে কাজ করতেন ওই ল্যাবে ওরা কাজ করছিল ওইটা নিয়ে, তো ওইখানে আমরা দেখছিলাম আর কি যে স্পিড মিটার যেটা শো করে ওইটা মনে হয় 30-35 কত যেন যাই হোক এরকম একটা স্পিড ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে, এত স্পিড আসতেছিল ফুল পিক আপ ইয়া করলে। তো এখন কাহিনী হচ্ছে গিয়া যে আমার যদি এইটার জন্য যদি মনে করেন আমরা যদি ক্যাপাবল না হই যে একটা কন্ট্রোলার ডেভেলপ করবো, যে কন্ট্রোলারটা মনে করেন ওই অটোরিকশা চালক যে সে ফুল পিক আপ দিলে পারেও আসলে মনে করেন 25-এর বেশি সাপোজ উঠবে না, তাহলে আমাদের প্রথম প্রবলেমটা কিন্তু কিছুটা সলভ হইলো। কোন প্রবলেমটা? যেটা হচ্ছে ওভার স্পিডের কারণে যে অ্যাক্সিডেন্ট, আমরা আস্তে আস্তে সবগুলোতে আসতেছি, ঠিক আছে। তো এটা না কি মনে হয় হইলো তো নাকি, যে আমার যে এই কন্ট্রোলারটা এখন থেকে যারাই অটোরিকশা কিনুক সমস্যা নাই, কিনলে পারে, কেন কিনবে সেটাও পরে আসতেছি, সেটা কিনা যাবে কি না যাবে, কি হবে না হবে সেটাও আসতেছি। তো আমরা সিম্পল একটা কন্ট্রোলার দরকার, যে এক্সিস্টিং কন্ট্রোলারকে আমরা পারলে পারে যে ওটা কনভার্ট করে নিলাম, যে এই কন্ট্রোলারটা আপনি যদি ফুল পিক আপ দেনও তাইলে হচ্ছে কি আপনার ওই 25-এর বেশি যাবে না, যেটা আমরা আগে ছিল হচ্ছে 35 স্পিড, কথার কথা। তাহলে কিন্তু আমাদের কিছু ইস্যু সলভ হলো, ঠিক আছে। তো এরপরে আসেন, এরপরে হচ্ছে গিয়ে যে এই অটো রিক্সার পক্ষে বিপক্ষে, যে অটো রিক্সা একদম থাকবেই না, এটা থাকলে সুবিধা কি না থাকলে সুবিধা কি, সেটা আমি একটু বলার চেষ্টা করি। দেখেন এটা খুবই মানবিক একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যে এটা সত্য যে হচ্ছে গিয়ে অটো রিক্সা হচ্ছে গিয়ে বিদ্যুৎ খাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং কেউ একজন বলছেন যে হচ্ছে গিয়ে যে ওর ছাদের উপর হচ্ছে গিয়ে আমার এই সোলার প্যানেল বসাও কিছু প্রবলেম সলভ করা যেত। তো হ্যাঁ, এটা এক একজনের আসলে একটা প্রবলেম সলভ করতে গেলে এক একজনের এক এক ধরনের চিন্তা আসবে, ভালো কথা। তো আমি ওই ছাদের উপর সোলার প্যানেল বসানোর থেকে যদি হচ্ছে গিয়ে সেন্ট্রালি মনে করেন যে বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু আপনার ইনস্টল করতেছে, তাই না? তো এটা আপনি যেটা বলছেন বা আপনারা যেটা অনেকেই দু একজন বলার চেষ্টা করছেন, যে এটা আসলেই সত্য যে আসলে একটা সোলার প্যানেলের যে এই পাওয়ারের যে ডেনসিটি, যেটা আসলে ছোট্ট প্যানেল দিয়ে আসলে মানে ওই রকমভাবে আসলে করাটা বেশ টাফ এখন পর্যন্ত আর কি, মানে অনেকেই এটা চেষ্টা করছে, কারণ সিম্পল ব্যাপার যেহেতু আর কি, ঠিক আছে। এবং কন্টিনিউয়াসলি পাওয়াটা, কারণ সে রাস্তাঘাট দিয়ে যখন যাবে অনেক জায়গায় মনে করেন গাছপালার ছায়াটা পাবে, কন্টিনিউয়াসলি পাওয়ার কনভার্সনও করতে পারবে না, ঠিক আছে। ব্যাটারিটা স্টোর করতে সোলার পাওয়ার থেকে আসলে অনেক সময় লাগবে, এবং সেটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমার ওই যে যতটুকু এনার্জি লাগবে ওর জন্য যে প্যানেলটা লাগবে সেটা হচ্ছে গিয়ে বেশ বড় সড়ো লাগবে আর কি, যেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার যে এই অটো রিক্সা যেটা তার থেকে যথেষ্ট পরিমাণ বড় আর কি, ঠিক আছে। তো ওর ছাদের উপর এত বড় জিনিস নিয়ে যাওয়াটা বেশ টাফ। আমি ওইদিকে যাওয়ার থেকে যে আপনার ওইটাই আমি হচ্ছে কি একটু ডিফারেন্ট ওয়েতে আপনারটাই আমি রাখতেছি, সেটা সমস্যা নয়। তো সোলার প্যানেলটা গভর্নমেন্টের সাইডের থেকে এটা যেহেতু প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে যে আমার দিন শেষে বিদ্যুৎ এই জ্বালানি পুরা বিদ্যুৎ বানানোর থেকে আমার সেন্ট্রালি যদি কোনো জায়গায় সোলার থেকে পাওয়ার সঞ্চয় করে, সেই পাওয়ারই তো আমি রিক্সায় তো সেই পাওয়ারই ইউজ করতেছি। আমি এইখানে বসাই দিয়ে আমার উপরে বসাই দিয়ে যে পাওয়ার আমি এখানে নিচ্ছি সেটা তো সেন্ট্রালি আসতেছে, আমি দিন শেষে বাড়ির থেকে গ্রিডের থেকে আপনার যে পাওয়ারটা টান দিচ্ছি না, তো সব জায়গার সমন্বয়ে পাওয়ার, কেউ সোলার দিয়ে বানাইছে, কেউ হচ্ছে গ্যাস পোড়া বানাইছে, কেউ কয়লা পোড়া বানাইছে, এইগুলো, ঠিক আছে। সো ওটা একটা হইতে পারতো। তো এইবার আসে যে ওই যে যেটা বলতেছিলাম যে আসলে আমরা এই বর্তমান সময়ে ইলেকট্রিক ভেহিকেলে যাব না, এইটা আমাদের এইখান থেকে বেরিয়ে আসতে হবে, বরং ইলেকট্রিক ভেহিকেল আমরা ব্যবহার করব, কিন্তু অল্টারনেটিভ আমরা হচ্ছে গিয়ে এনার্জিটা যাতে প্রডিউস, এটা আপনার কথাকে আমি সমর্থন দিয়ে বলতেছি যে হ্যাঁ, এটা যেহেতু প্রবলেম আছে তো আমরা অল্টারনেটিভভাবে আমরা এনার্জিটা প্রডিউস করলাম, ঠিক আছে। আমাদের ফসিল ফুয়েল না পুরা আমরা সোলার প্যানেলই বসাইলাম, অনেক বেশি পরিমাণ আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট বসাইলাম। তো সেক্ষেত্রে আমাদের ওই এনার্জিটা যেটা আমরা বলতেছি যে অটো রিক্সা হচ্ছে গিয়ে কনজিউম করতেছিল, সেইগুলো তারা প্রডিউস করতেছে, অটো রিক্সা সেগুলো টান দিচ্ছে। দিন শেষে
লোড ওখানে হচ্ছে লোড আছে আমার, আবার হচ্ছে গিয়ে পাওয়ার জেনারেশন হচ্ছে, সমস্যা তো নাই। হটেবার আমার রিক্সার উপরে থাকুক, হটেবার আমার হচ্ছে গিয়ে কোনো রিমোট এরিয়ায় থাকুক, ঠিক আছে। তো এখন কাহিনী হচ্ছে গিয়ে যে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের এই অটো রিক্সার যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে দেখেন এই অনেক সময় দেখবেন যে এই একটা মানুষ, গরিব মানুষ, ঠিক আছে, সেই গরিব মানুষ বেচারা হচ্ছে বয়স টয়স হয়ে গেছে। আপনারা রাস্তাঘাটে যখন চলাফেরা করেন দেখবেন যে এখন এই মানে বর্তমান সময় পর্যন্ত পায়ে যে প্যাডেল মারা যে রিক্সাগুলো, তারা সেই রিক্সাগুলো চালাচ্ছে। তো আপনার বিভিন্ন সময় আমি যদি উঠলে পারে স্বাভাবিকভাবে আমি মানে কথাবার্তা বলি আর কি, তো জিজ্ঞাসা করি যখন এরকম একজন বয়স্ক মানুষ, দাড়ি পেকে গেছে এরকম মানুষ একটা রিক্সা পা দিয়ে চালাচ্ছে, তাছাড়া আপনার কি ছেলে মেয়ে নাই বা কি অবস্থা বাড়ি কই, টুকটাক খোঁজ খবর নিতে যায়, ঠিক আছে, তখন মানে করুন হিস্টোরিটা শুনি আর কি। সে আসলে তার যদি ওই রকম ক্যাপাবিলিটি থাকতো সে তো আর আসলে এরকম পা দিয়ে রিক্সাটা চালাতো না, তাই না? তো দেখেন আপনার যখন আর কি যে এই সামান্য কিছু টাকা বাড়ায় দিয়ে যখন আপনি অটো রিক্সার দিকে যাইতে পারতেছেন, তে এই যে অনেকে যে একটা সময় পরে সে মনে করেন বুড়া হয়েছে, এখনো তার ক্যাপাবিলিটি আছে, সেই জন্য সে প্যাডেল মেরে চালাচ্ছে। আরো কিছুদিন পরে মানে সে আরো অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আরো চালাতে পারবে না। কিন্তু অটো রিক্সাটা যদি থাকে সে কিন্তু মনে করেন অটো রিক্সা তো আর কষ্ট নাই, রাইট? সে মোটামুটি আর কি যে হ্যান্ডেল করতে পারলে পারে সে কিন্তু চালাইতে পারতেছে। সো অটো রিক্সা মানে এটা হচ্ছে কি বুয়েটেরটাই পরে যাবো, যে বুয়েটের ওই পজিটিভ দিক নেগেটিভ দিক ওটা পরে যাচ্ছি। সবার আগে যে কথায় উঠতেছিল যে আমরা অটো রিক্সা রাখবো কি রাখবো না, যে এই সময়ে যানজটের সময় বিভিন্ন ইলেকট্রিসিটির ঘাটতির সময় আমরা অটো রিক্সা রাখবো কি রাখবো না, এই প্রবলেমটার কথা যেটা আমি বলতেছিলাম, যে সেটা আসলে অটো রিক্সা এরকম বিভিন্নভাবে যদি আমরা চিন্তা করি তো অটো রিক্সা থাকতে পারে। এবং অটো রিক্সার যে এনার্জিগুলো, সেই এনার্জিগুলো হচ্ছে কি আমরা অল্টারনেটিভভাবে সোলার পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন জায়গায় ইনস্টল করে আসলে সেই ঘাটতিগুলো আসলে পূরণ করতে পারি, ঠিক আছে। সো আর একটা যেটা বলছি সেটা হচ্ছে যানজটের যে ব্যাপারটা, সেটা আসলে এটা বুয়েটেরও কিছু করার নাই, গভর্নমেন্ট যদি রুল করে, ঠিক আছে, যে এটা হচ্ছে কি আমার মেইন যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে আসলে অটো রিক্সা উঠবে না, তো এটা কারো বাপেরও ক্ষমতা নাই, ঠিক আছে, মেইন রাস্তায় অটো যদি ওরকমভাবে করা করি। এটা আপনারা খুব ভালো করেই জানেন কেন উঠতে পারে, কারণ এটা আসলে বলার অপেক্ষা রাখেন, আসলে টাকা পয়সা দেয় অটো রিক্সা। এই যে বিভিন্ন ছাদাবাজ ধান্দাবাজ যারা আছে এদেরকে টাকা দেয়, টাকা দিলে পরে ওরা হচ্ছে গিয়ে দেয়, কারণ ওই দিন শেষে সব হচ্ছে একটা সিন্ডিকেট, ওই পুলিশের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, ও পুলিশকে নিষেধ করে দিচ্ছে অটো রিক্সা আসলে তুমি কিছু করো না। সো এখানে কিন্তু আসলে বুয়েটের কিছু করার নাই। সো এখানে হচ্ছে গিয়ে আর এক কাহিনী, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের জনগণকে সচেতন হতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে, চাঁদাবাজি যদি বন্ধ হয় তাহলে হচ্ছে সে চাঁদা দিয়ে আসলে কোনো উপায় থাকবে না, চাঁদা দিয়ে সে রাস্তায়ও যেতে পারবে না, বুঝতে পারছেন? তো হ্যাঁ বলেন। আমি সাধারণত রিক্সা চলাফেরা করি, অটো রিক্সাওয়ালাদের যখন জিজ্ঞাসা করি আপনারা বিজনেস করছেন কেন, তাদের কোশ্চেন হচ্ছে যে আমরা গন্ডিতে চালাইলে ওরকম টাকা পাই না, বাট আমাদের পার ডে একটা টাকা জমা দিতে হবে। যদি ভাড়া চালায় ওরা, ওদের পার ডে ধরেন 300 বা 400 টাকা দিতে হয়, ওই 400 টাকা ওদেরকে দিতে হয় ভাড়া টাকা, এরপর ওর তো 400 টাকা লাগবে দৈনিক, তখন ওই টাকা তো গলি তুলে দিতে পারে না, দৈনিক 1000 টাকা, এজন্য বাইরে যায়, ওরও তো পেট বাঁচানো লাগবে, তারপর তো নিজে হইতেছে। ওই যে পুরাটা একটা চক, বুঝতে পারছেন, পুরা সিস্টেমটা একটা চক। টাকাগুলো আসলে মানে ওর 300-400 টাকা দেওয়া লাগতেছে কিসের জন্য? কারণ হচ্ছে গিয়ে ও ওইখানে গেলে পারে ও টাকা দিচ্ছে এবং বেশি ইনকাম করতে পারতেছে। ও যদি ওইখানে যা বেশি ইনকাম না করতে পারতো, তো আমার মনে করেন আমার গ্যারেজে 10টা অটো রিক্সা আছে, আমি 300-400 টাকা যদি আমি ডিমান্ডও করতাম, যারা রিক্সা নেওয়ার তারা কিন্তু নিত না, যে ভাই আমি কামাই করতে পারি না, আমি দেবো কীভাবে? তখন আমাকে আলটিমেট কী করতে হতো, আমাকে তাহলে 100 টাকা কমায় নিয়ে আসতো, বুঝতে পারছেন ব্যাপারটা? সো যার যতটুকু যোগ্যতা সে ততটুকুই খাইতে হবে। এখন ওই যে মাঝখানে ঝামেলা বাজাইছে চাঁদাবাজ, সে পুরো সিস্টেমটাকে মনে করেন সিন্ডিকেটটা এরকমভাবে তৈরি করছে, সে ওইরকমভাবে সিস্টেম ব্রেক করে দিচ্ছে। তো আলটিমেট কি হচ্ছে, রিক্সাওয়ালাকেও বেশি টাকা দিতে হচ্ছে, সেই বেশি টাকা আসলে দিন শেষে যাচ্ছে কার উপর? আমার আপনার ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে, অন্য কিন্তু মানুষের উপর। রিক্সাওয়ালা যখন বেশি টাকা জমা দিচ্ছে, তখন সেই টাকা তোলার জন্য হইলেও কিন্তু আপনার কাছ থেকে ভাড়া 20 টাকার ভাড়া 30 টাকা 40 টাকা নিতে হচ্ছে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আর এক স্টোরি, সেটা পলিটিক্যাল দিকে চলে যাবে, আমি ওদিকে যাবো না আর কি, ঠিক আছে? তো আর তো বললামই যে হচ্ছে গিয়ে ওই যে ইয়ার কথা, যেটা বুয়েটের কাহিনী আসবো আস্তে আস্তে। আর যেটা বললাম যে আমার হচ্ছে কন্ট্রোলারটা যদি ওই রকম থাকে যে হচ্ছে গিয়ে আমার ফুল পিক আপে দিলে পারেও সে 25-এর বেশি উঠবে না, তাহলে কিন্তু আমার স্পিডটাও কন্ট্রোল হইলো, তাহলে আমার অ্যাক্সিডেন্টের প্রবলেমটা আমার থাকলো না। এবং অলরেডি এরকম আছে, কন্ট্রোলার নিয়ে যাওয়ার ভুল করে নেয়, স্পিড যাতে বেশি হয় না, এগুলো তো হচ্ছে গিয়ে মনিটরিং এর মধ্যে রাখতে হবে, বুঝতে পারছেন? এগুলো তো হচ্ছে গিয়ে আপনার একটা রোডে কি অবস্থা হচ্ছে না হচ্ছে, এগুলো যদি ওই রকম আইন কারণ ঠিকঠাক থাকে, এখানে আসলে বুয়েটের কোনো রকম কোনো মানে এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, পরেরটাই আছে যে বুয়েটের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, বুয়েটের কাছে মানুষ কি চায় এবং কি পাচ্ছে, ওইটা আমি পরে আসতেছি আর কি। ওই যে তাহলে দিন শেষে আসলে দেয়া, এটা তো আমি আগেই বলছি, ঠিক আছে? ওটা তো হচ্ছে গিয়ে আর এক জিনিস। তো
ওইটা বলতে গেলে আসলে পলিটিক্যাল লেকচার দিতে হতো, যেহেতু এটা ইনস্টিটিউশন, এটা ইউনিভার্সিটি, এখানে তো আসলে পলিটিক্যাল লেকচার দেওয়া যায় না। তো সেক্ষেত্রে ওদিকে যাবো না। ওদিকে যাইতে হলে আমাদেরকে আসলে সচেতন হইতে হবে, ঠিক আছে, এবং সচেতন হয়ে সামনের দিনে কি করতে হবে এটা আপনাদের যার যার সাইডের থেকে সেরকম সচেতনতা গ্রোথ আসতে হবে, বুঝতে পারছেন? সো ওদিকে আমি আর যাচ্ছি না। তো এখন আসে হচ্ছে গিয়ে মেইন যে আমাদের কনসার্ন যেটা, সেটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি টু বুয়েটের কাছে কি আমরা চাই এবং কি পাইলাম আর। তো এই জায়গাগুলোতে যদি আসি, এই পিছনে কথা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটাতে যদি আসি, তো এই কি ব্যাপার, তো এই জায়গাটায় যদি আসি, এই জায়গাটা আমি আমার কাছে যদিও এই মুহূর্তে মানে এক্সাক্ট ডাটাটা আমার কাছে নাই, তবে আমি যেটা প্রত্যাশা করতেছি আর কি, সেই বিষয়টা হচ্ছে গিয়ে এরকম কিনা, আপনারা যদি জানেন সেটা আমাকে বলবেন আর কি। যে আমার মনে হয় না বিষয়টা এরকম যে বুয়েট সে হচ্ছে গিয়ে শুরু থেকে নিজেই ইচ্ছাকৃতভাবে একটা অটোরিকশা বানানোর প্ল্যান শুরু করছে। বরং আমরা জানি যে কোনো প্রজেক্ট বাংলাদেশে যদি মনে করেন যে কি যেন ওই বিএসটিআই বা হচ্ছে বিভিন্ন আছে না, যে হচ্ছে যারা হচ্ছে করে আর কি, ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড অনুমোদন, স্ট্যান্ডার্ড টেস্ট বা এই টাইপের যেগুলো একটা সেতু বানাবে সেখানেও বুয়েটের বা হচ্ছে একটা রডের টেস্ট বিভিন্ন দেখেন না, বুয়েট টেস্টিং, ঠিক আছে, এরকম টিয়া দেয়। তো বিষয়টা আমার মনে হয় যে এইরকম যে হচ্ছে গিয়ে বাংলাদেশে যখন বিভিন্ন মহলের থেকে প্রপোজাল বা কথা আসছে অটোরিকশা রাখা যাবে কি রাখা যাবে না, তখন হয়তো একটা সময় যে অটোরিকশা রাখা যাবে কিছু স্ট্যান্ডার্ডটি মেনটেন করে। তো এই স্ট্যান্ডার্ডটি মেনটেন করার জন্য এই স্ট্যান্ডার্ডটিটা কারা ফিক্সড করবে বা কি ফিচার, কিছু সেফটি ফিচার টুকটাক অ্যাড করা যাবে কিনা, এই বিষয়টা হয়তো আর কি যে গভর্নমেন্টের পক্ষ থেকে তখন হয়তো বুয়েটের কাছে হয়তো যাইতে পারে, আমি আই ডোন্ট নো। যে বিষয়টা হচ্ছে এরকম যে এই রিক্সা চালক সমিতিটার সমিতি আছে, আপনারা জানেন আর কি, ঠিক আছে, রিক্সা সব কিছুর একটা সমিতি আছে। তো যখন আপনারা মাঠে নামতেছে, একদল মাঠে নামতেছে রিক্সাকে আমি চালাইতে দেবো না, মানে অটোরিকশাকে চালাইতে যাবো না, তো অটোরিকশার লোকজন বলতেছে আমরা চালাবো, তখন দিন শেষে একটা স্টেড কন্ডিশনে আসতে হবে যে আসলে চালাইতে পারবে এই সিস্টেমের মধ্যে যদি সে থাকে। তো তখন কি হয়, তখন বিষয়টা হচ্ছে গিয়ে তাদের সাইডের থেকে হয়তো গভর্নমেন্টের কাছে বলছে যে ঠিক আছে যে আমরা রিক্সা চালাতে চাই, আমরা রুল মানে চলতে চাই, সেই রুলটা কে দিবে, সেই রুলটা বা যে কোনো জিনিসের একটা অনুমোদন বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু জেনারেলি যে কোনো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান বলি বা যে কোনো ইনস্টিটিউশন বলি এইখান থেকে আসে। যেরকম আমরা টিভিতেও যে দেখেন না যে বুয়েট অনুমোদিত রড আর কি, ঠিক আছে, রডের টেস্টিং ওগুলা সব কিছু কিন্তু সিম্পলের থেকে একদম টপ লেভেল পর্যন্ত যত যেহেতু বুয়েট আছে আর কি, তো ওদের দিয়ে টেস্টিং করায়। তো হইতে পারে যে বিষয়টা এরকম যে এরকম না যে বুয়েট একটা প্রজেক্ট পোলা বানাতে শুরু করাইছে তোমরা অটোরিকশা বানাও, তো বিষয়টা বরং এইরকম হইতে পারে, আমি একদম 100% শিওর সেটা না, যে হচ্ছে কি যে গভর্নমেন্টের সাইডের থেকে যে অটোরিকশা বাংলাদেশে লঞ্চ করবে, সেই অটোরিকশার এখন অটোরিকশাকে তো আপনারা নিজেরাই বলছেন, এখন অটোরিকশাকে তো যদি মনে করেন ওই মার্সিডিজ গাড়ির মতো করে বানাইতে নাই, তাহলে তো ওই গরিব মানুষ তো আর কিনতে পারবে না। ফিচার মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, সেটা তো অটোরিকশার তো দাম কম, 70-80 হাজার টাকা, মানে 70-80 হাজার টাকার মধ্যে আমাদের এক্সপেকটেশনটা থাকবে কি যে মানে একদম বিভিন্ন ভালো ভালো যে যত ধরনের সেফটি ফিচার টুকটাক দেওয়া যায় সেইটা, যাতে অ্যাক্সিডেন্টের কম হয়, যে একজন বললেন ব্রেকিংয়ের যে সুবিধা টুবিধা এইগুলা থাকতে পারে। সেকেন্ড হচ্ছে গিয়ে যে সাসপেনশন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা জানেন আর কি, যে এই যে স্প্রিংয়ের যে ব্যাপারটা আর কি, তাই না, যে আমার যেখানে একটা ভাঙাচোরা জায়গা শুনতেছি, ঠিক আছে, একটু পরে তো হচ্ছে গিয়ে ভাঙাচোরা থাকলে পরে সেই জায়গাটাতে স্মুথ যে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে এই অল্প কম দামের মধ্যে তোমরা যদি এইসব জায়গা কিছু উন্নত করে দিতে পারো, এটা দিতে পারো আর কি, ঠিক আছে। তো এখন একটা বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শুড বি নোটেড, সেটা হচ্ছে গিয়ে যে এখন একটা রিক্সা আগেও যে এরকম ছিল মোটামুটি মনে করেন লুকটা একই আছে, কিন্তু ওই রিক্সা যদি কোনোভাবে মনে করেন একটা স্প্রিং সাসপেনশন এমনভাবে বসাইছে যে মনে করেন দুইটা বাস দেখতে একই রকম, কিন্তু যেগুলোর দামি বাস স্ক্যানিয়া বা হচ্ছে গিয়ে মনে করেন আপনার ওই মার্সিডিজ বেঞ্জের একটা বাস নিয়ে আসছে, দুইটা বাস মনে করেন বাংলাদেশে অনেক সময় দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে এই ধোলাই কালারতে বা জিন্দিরাতে ল্যাম্বরগিনি বানাইছে বলে না, ঠিক আছে, একদম চ্যাসিস A to Z কালার টালার করে ওই যে বেকাতেরা মডেল জেনে যা আছে, ঠিক আছে, ওইগুলো সব ঠিকঠাক দিচ্ছে। এখন ওইটাকে আসলে ল্যাম্বরগিনি করে হবে, কারণ ওর যে ইঞ্জিনের পারফরমেন্স ওটা সে লোকাল একটা শ্যালো লাগা দিছে কথার কথা, বা এটাও অন্য একটা কিনেই আনছে। কোনোদিন কি কোনোভাবে কি সম্ভব ওই বানানো আর কি, যে বাংলাদেশে ওই ইঞ্জিনটা বানানো কোনোভাবে সম্ভব? ইঞ্জিন অনেক বড় কথা, আমি ওটা বাদই দিলাম। কোনোভাবে কি এইটা সম্ভব যে ওই আপনার একটা দামি গাড়িতে চললে পারে বা দামি একটা প্রাইভেট কারের কথা চিন্তা করেন, যে হচ্ছে গিয়ে সব প্রাইভেট কারে চললে পারে, কিন্তু আপনি ভাঙাচোরায় যায় একই ধরনের ফিল পাবেন না। একটা গাড়িতে চললে দেখবেন যে আপনার ভাঙাচোরা সামনে আসছে, ওরা দেখবেন যে আপনি টেরই পাচ্ছেন না ওইখানে কোনো কিছু ছিল। গাড়ির দুটো কিন্তু চ্যাসিস কিন্তু একই রকম। তো আপনি কীভাবে ইনিশিওর হচ্ছেন যে বুয়েট, যে আমি পুরোপুরি বলতেছি না বুয়েট এটা দিছে বা এটা দিবে, আমি বলতেছি ইঞ্জিনিয়ারিংয়ের যে গোপন যে জায়গাগুলো আপনার চোখে হয়তো দেখতেছেন যে রিক্সাটা ওই আগের মতোই আছে, কিন্তু আপনি কিন্তু জানেন না যে বুয়েট যে মনে করেন যদি সাসপেনশন সিস্টেম যদি অ্যাড করে
যে স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন তো করা লাগে, এমনি এমনি তো হয় না। আমরা কি চিন্তা করি যে স্প্রিং প্যাচ দিয়ে দিলে পরে সাসপেনশন তাই হবে? সব গাড়ির জন্য একটা ভারী গাড়ি, একটা কম ভারী গাড়ির জন্য এটা ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে সারা জীবন চলে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কাজটা কি, যে আপনি সবকিছু জানলে পারে স্পেসিফিক একবার ডিজাইন করে বা কয়েকবার ডিজাইন করে কয়েকটা ধাপের মধ্যে আপনি সেই জিনিসের সলিউশনে চলে আসবেন। তো আপনি কিন্তু এখনো শিওর না, আপনি দেখতেছেন বাইরের চ্যাসিসটা, যে বুয়েট যে মনে করেন আপনার কোনো উন্নত সাসপেনশন তারা নিজেরা ডিজাইন করে নাই, অথবা সাসপেনশনের কথা আমি যদি বাদ দিই, এখন আরো কিছু ইয়ার দিকে আসি, যে সিম্পল আপনারা ওই অটো বাইক বা হচ্ছে ইলেকট্রিক যে গাড়িগুলো আছে সেখানে একটা কন্ট্রোলার থাকে, এটা আপনারা জানেন আর কি, ঠিক আছে? যে এগুলো কিন্তু সরাসরি ডিসি ভোল্টেজ দিয়ে চালানো যায় না, আবার এসি ভোল্টেজ দিয়েও সরাসরি চালানো যায় না, এসি ডিসি কোনোটাতে মাঝখানে ব্যাটারি থেকে একটা কন্ট্রোলারে ভোল্টেজ যায়, এই কন্ট্রোলার থেকে এরকম জেনারেলি 3টে তার হচ্ছে গিয়ে মোটরে যায়, ঠিক আছে? এরকম আপনারা দেখবেন আর অটো রিক্সাতে। এই যে সিম্পল কন্ট্রোলারটা, ইউ গাইস ডোন্ট নো যে এই একটা সিম্পল একটা কন্ট্রোলারটা কত কমপ্লেক্স একটা জিনিস। যে মনে করেন সাপোজ বানাইছে কি বানায় নাই সেটা আমি পরে ওদিকে খুব বেশি যাচ্ছি না, কিন্তু আমি বোঝাচ্ছি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং জায়গা যেটা অ্যাপ্লাই করার মতো, যে আমাদের সমালোচনা কেন হবে না সাধারণ মানুষের পার্সপেক্টিভ ভার্সেস ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ, যেটা আর কি, যে মনে করেন বুয়েট মনে করেন যে এক্সিস্টিং যে কন্ট্রোলার ওইটাকে সে ফেলে দিয়ে সে নিজের একটা কন্ট্রোলার বানাইছে। আপনি কিন্তু ওই কন্ট্রোলার যদি এই গাড়িটা ইউজ করে, আপনি কিন্তু চারদিকে যে চ্যাসিসটা সে আগের মতোই পড়ে আছে আপনি দেখতেছেন, কিন্তু আপনি কিন্তু জানেন না যে কন্ট্রোলারটা তারা নিজে ডিজাইন করছে। আমি কথাটা বোঝাতে পারছি? itself a controller design is a কত একটা কমপ্লেক্স টাস্ক, ইউ গাইজ ডোন্ট নো। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ এই যে মাঝখানের যে কন্ট্রোলার যেটা থাকে আর কি, সেই কন্ট্রোলার এখন পর্যন্ত কোনো কোম্পানি ডিজাইন করে না। কথাটা বোঝাতে পারছি? সাসপেনশনের কথা একটা বললাম আর কি, কন্ট্রোলারের কথা একটা বললাম, দেন হচ্ছে গিয়ে ফাস্ট চার্জিং। যে আমাদের মনে আসতে পারে যে চায়না থেকে একটা কন্ট্রোলার কিনে আইনে আমি বসাই দিলাম, বা হচ্ছে চায়না থেকে একটা ফাস্ট চার্জিং একটা চার্জার নিয়ে আমি বসাই দিলাম। ইউ গাইজ ডোন্ট নো যে বুয়েট হইতে পারে যে বুয়েট মনে করেন আপনার ওইখানে একটা চার্জারও সে যদি ডিজাইন করে, আমি বলতেছি যে মানে তাদের করা কাজ এবং আমাদের দেখা ভিশনের মধ্যে একটা পর্দা থাকতে পারে, সেই পর্দা আমরা না জানার কারণে হয়তো আমরা অনেক সময় একটা মিসকনসেপশন আমাদের তৈরি হইতে পারে, যে আমরা শুধুমাত্র দেখতেছি ইটস জাস্ট এ চ্যাসিস, জাস্ট আগের মতো একটা ডিজাইন, বাট ওইখানে আপনার ওই কন্ট্রোলারটাই মনে করেন সে চেঞ্জ করছে, অথবা মনে করেন চার্জার যে চার্জারটা, ঠিক আছে, ওই চার্জারটা আগে মনে করেন যদি তার এফিসিয়েন্সি ছিল যদি মনে করেন সাপোজ 90%, এখন সে মনে করেন কথার কথা সে 95% ইয়া করছে। আপনি কিন্তু দিন শেষে দেখতেছেন একটা চার্জার দিয়ে ব্যাটারি চার্জ দিচ্ছে, এর বেশি কিন্তু আপনি কিছু দেখতেছেন না, সেফটি ফিচার যোগ হইতে পারে, তাই না? আমি একটা করে সেটাই আসতেছি। আপনি কিন্তু দিন শেষে দেখতেছেন এটা অটো রিক্সা মনে করেন কিচ্ছু করে নাই, বাদ দেন। এই যে রিক্সা এখন চলে সেই রিক্সারই তারা বলছে যে আমি একটা চার্জার বানাই দিছি, এটা তো আরো হাস্যকর ব্যাপার হইতো না? ঠিক আছে, কিন্তু একটা চার্জারের এই 90% থেকে 95% নিতে যে কি চ্যালেঞ্জ আর কি কষ্ট, ঠিক আছে, বা কতটুকু অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যদি আমার যদি যথেষ্ট পরিমাণ নলেজ যদি থাকে তখন এটা বোঝা সম্ভব। বুঝতে পারছেন যে মানে বিষয়গুলো বোঝা যাচ্ছে যে ভিজিবল আমরা যা দেখতেছি আর ইঞ্জিনিয়ারিং এর মাইন্ড প্যাস এটা ধরা ছোঁয়ার বাইরে। তো আপনি কিভাবে ইনিশিওর হচ্ছেন যে বুয়েট যদি ওই কাজটায় হাত দিছে? আমি মানে বিশাল কিছু মানে তাদেরকে হাইলাইট করারও কিছু না, আমি বাস্তবতাটা তুলে ধরতেছি যে আপনারাও সামনে অদূর ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবেন এবং আপনাদের দূরদর্শিতা কাজে লাগা অনেক স্ট্যান্ডার্ড জিনিসপাতি বানাবেন, কিন্তু কোনো কারণে যদি আপনাদের এই প্রোডাক্টের সমালোচনা যারা করবে তারা তখনই করতে পারবে যদি আপনি যে লেভেলে কাজ করতেছেন সেই লেভেলের নলেজটা তাদের কাছে না থাকে। এটা নেগেটিভ ভাবে নেওয়ার মানে এখানে কিন্তু আমিও জানি না, আপনারাও জানেন না। হ্যাঁ, তাহলে তাহলে কি ব্র্যান্ডিং এর জন্য এটা আমার যাওয়া লাগতো নাকি? বুঝছেন ব্যাপারটা? তো ঘটনা হচ্ছে গিয়ে এইগুলাই। তো আমার ওই যে স্টুডেন্ট যারা, ঠিক আছে, ওদেরকে আমার প্রথম আমি বলতেছি আর কি, হ্যাঁ একটু শান্ত। আমার প্রথম টার্গেট ছিল কিন্তু অন্য কিছু না, বাংলাদেশে অটোরিকশা আছে, ছিল, থাকবে, সারা ওয়ার্ল্ডে ইলেকট্রিক ভেহিকেল আছে, ছিল, মানে আরো বেশি হবে দিনের পর দিন, এটা কমবে না ইলেকট্রিক জিনিসের অ্যাপ্লিকেশন। আমার ওই টিমটা যেটা কাজ করতে চাচ্ছি, মানে আমি যেটা করাইতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আই ওয়ান্টেড টু ডিজাইন এ কন্ট্রোলার অ্যাভয়েডিং দিস এক্সিস্টিং কন্ট্রোলার। আমার কথাটা বোঝা গেছে যে এক্সিস্টিং কন্ট্রোলার যেটা মার্কেটে আছে না, ফেলাই আমরা নিজেদের মতো আমি কাস্টম কন্ট্রোলার ডিজাইন করে ওটা মার্কেটে, বাট ইট ইজ টু মাচ কমপ্লিকেটেড, টু মাচ কমপ্লেক্স, এন্ড ইট ওয়াজ কি বলবো আর কি, যে টু মাচ হার্ড টু ডিজাইন দ্যাট, যেটা মানে এটা তো আমি ডিজাইন করবো, কারণ আমার টিম যারা আছে ওদেরকে আমি গাইড করবো,
ওরা যখন পারবে না সেটা আমি বুঝাই দেবো। এখন পুরো জিনিস তো আমার একলা ডিজাইন করো, এটা তো আমার কাজ না, কারণ আপনাদের থিসিস আপনাদের প্রজেক্ট আপনাদের ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? পুরোটা ডিজাইন করতে পারলে তাহলে কোম্পানি খুলে ফেলবে স্যার। হ্যাঁ, তো এইগুলা নিয়ে আমি হয়তো এর আগে বলছিলাম যে আমার নিজেরও টার্গেট ছিল যে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ টঞ্চ করার মাঝখানে এমন আবার একটু ডিসিশন করা হচ্ছে যে বাইরে থেকে আমরা অনেক কিছু আগায় বলছি, অনেক টুকটাক বিভিন্ন ধরনের কন্ট্রোলার এটা নিজেরা ডেভেলপ করার চেষ্টা চলতেছিল আমাদের, এবং ওই রকম একটা টার্গেট ছিল যে সামথিং লঞ্চ টঞ্চ করবো আর কি। তো ওদিক থেকে কিছুটা সরে আসি। তো যেহেতু বিভিন্ন সময় অনেকদিন যাবত এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, সো আই নো হাউ মাচ কমপ্লেক্স টু ডিজাইন সাচ কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস অর কন্ট্রোলার। আপনি দেখতেছেন এই কন্ট্রোলারটা, ওই চায়নার যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা এখানে আছে, চায়নার কন্ট্রোলার, এই জায়গা হচ্ছে কি রবিউল স্যারের কন্ট্রোলারও এখানে আছে। আপনি দেখতেছেন ক্যাচিংটা বরাবর একটু খারাপই হয়েছে, কিন্তু আপনি জানেন না এই রবিউল স্যারের এই কন্ট্রোলার বানানোর জন্য তার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। কথাটা বোঝাতে পারছি? সেই জিনিসটা যখন আপনি দেখলাম যে স্টুডেন্ট মানে আমি আবারও বলি, আপনাদের মধ্যে অনেকে আছে একটু মাস কাজ করতে চায় আর কি, অনেক ইন্টারেস্টেড, আবার অনেকে আছে ফাঁকি মাস। ঠিক আছে, এটা সব জায়গায়, এটা আপনাদের মধ্যে না, এটা যে কোনো ইনস্টিটিউশনের এটা বাস্তব ঘটনা। তো সেক্ষেত্রে আমি যখন ওদেরকে বিভিন্নভাবে বলার পরে যখন বুঝলাম যে যারাই আছে আর কি এই জিনিসটা করার জন্য যে ইয়াটা দরকার আর কি, পরিশ্রম করতে হবে, যতটুকু সার্কিট সিস্টেম এবং যে নলেজগুলো লাগবে, আপাতত ওদের বেশ সময় লাগবে। আমি বলবো না যে পারবে না, তাই বরং বলবো আর কি যে বেশ সময় লাগবে, সেটা মানে আমাদের যে টাইমটা লিমিটেড টাইম তার থেকে মানে অনেক বেশি সময় লাগবে। সো তখন আমাকে বাধ্য হয়ে আসলে ওই জায়গা থেকে সরে আসে আমাকে যেটা করতে হলো, যে আমি বললাম অ্যাটলিস্ট তোমরা তো এটা করো যে হচ্ছে গিয়ে এই যে কন্ট্রোলারটা আছে যেন এটা রিস্ক ম্যানেজমেন্ট কি এরকম যে আপনি ফুল টোটাল যেটা আর কি ওটা চাপলে পারো, যাতে আর কি একটা নির্দিষ্ট স্পিডের বেশি যাবে না, এবং নির্দিষ্ট স্পিডের উপরে যখনই যাবে সেটা মনে করেন আপনার মোটরটাকে অফ করে দিচ্ছে, অথবা মোটরটা অফ করলে দিলে পরে অনেক সময় খারাপ একটা ব্যাপার, যে রাস্তার মাঝখানে সেই ফুল টোটাল চাপছে মোটর অফ হয়ে যাবে, এটা ইটস খারাপ ব্যাপার। তো এটা করেন যে হচ্ছে কি আপনি চাপছেন পুরাটাই, কিন্তু তার স্পিড এখানে ভিতরে বাইক কন্ট্রোলার হিট করে সে হচ্ছে গিয়ে, এখন আমি বলি এই মুহূর্তে এই কথাটা শোনার সাথে সাথে আপনার কাছে এটাও মনে হয়েছে খুব সিম্পল বিষয়, কিন্তু যারা ওই কাজটা করছে তারাই বুঝছে যে কতটুকু ওই কাজটুকু পর্যন্ত কতটুকু কমপ্লেক্স ছিল। সেটাও আমি যদি ওদেরকে গাইড করে না করতাম, এটা আমি বলতেছি না, আবারও বলতেছি ওরা পারতো, কিন্তু ইট উইল টেক টু মাচ টাইম। তো ওই কাজটা ওদেরকে যে করানো হয়েছিল যে হচ্ছে গিয়ে যখন সে ফুল 100% টোটালটা আপনার ইয়া করলে পরেও ঠিক আছে, পিক আপ দিলে পরেও তাতে 75% হচ্ছে গিয়ে স্পিডে আসে। ঠিক আছে, তো অ্যাজ ইঞ্জিনিয়ার এখানে তো আপনার ইঞ্জিনিয়ার সবাই 2 দিন পরে হবে না, ঠিক আছে, অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোলারে কতটুকু মডিফাই করলাম, দেখতে একজন বাইরের মানুষের কাছে কিন্তু জিনিসটা একটু হাস্যকরী মনে হবে, ঘোরার ডিম করছে, কিন্তু আপনারা এখানে যারা আছেন তারা একজন কি কনফিডেন্স করে বুকে হাত দিয়ে বলতে পারেন যে এই মুহূর্তে আমি যতটুকু নলেজ জানি সেই নলেজ দিয়ে যে একটা কন্ট্রোলারে আমি হচ্ছে গিয়ে ফুল পিক আপ দেবো, কিন্তু তার 70% সে কনভার্ট হয়, স্পিড কনভার্ট করবে, এতটুকু মডিফাই করার মতো, ঠিক আছে, আই ডোন্ট নো আর কি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি আপনার সিম্পল কোনো ব্যাপার স্যাপার না, যে মনে করেন আর কি যে এটা আমরা অনেক সময় করি কি যে লাইটের ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য কি করি যে এখানে একটা মনে করেন ভেরিয়েবল রেজিস্টার লাগাই দিই, তাই না, যে এখানে হচ্ছে কি পট ঘুরাইলে পারে আরো কমবে বাড়বে, কিন্তু বড় ডিভাইসে কিন্তু স্পিড কন্ট্রোল বলেন, ব্রাইটনেস কন্ট্রোল বলেন, এই কনসেপ্ট অনুসারে হয় না। বুঝতে পারছেন? এইভাবে করতে গেলে বিশাল আকারে পাওয়ার হচ্ছে। তো ওই সিগন্যাল আমাদেরকে ওই যেটা ঘুরাইলে পারে আপনার হচ্ছে গিয়ে ইয়া হয় আর কি, যে স্পিড হয়, তো এটা প্রথমে মাইক্রো কন্ট্রোলারে বড় লাগতেছিল, ওই হিসেবে মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং করে সে আবার মনে করেন কনভার্ট করে মোটরে ওইরকম মডিফাইড স্পিড তাকে তৈরি করতে হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? সো আমাদের যে জিনিসটা ওইটাও যদি আমি চিন্তা করি আর কি, যে সার্কিটটা ওটা কিন্তু বাইরের মানুষ শুনলে পারে কিন্তু অনেকটা খুব বেশি যে মানে ইমপ্রেসড হবে সেরকম তেমন কিছু না, বরং এটা তো তাও মনে করেন বাইরে এডিশনাল একটা কিছু দেখবে, আর বরং আমি যদি মনে করেন নতুন এর থেকে যেটা থাউজেন্ডস টাইম কমপ্লিকেটেড, সেটা হচ্ছে কি নতুন একটা কন্ট্রোলার ডিজাইন করা। সেই নতুন একটা কন্ট্রোলার ডিজাইন করলে তো দেখতে এটাও একটা বক্স, এটাও একটা বক্স, তখন তো আরো বেশি আসতো স্যার এগুলোর কিন্তু মার্কেটে আসতে হবে, এগুলোর ডিমান্ড। কিন্তু এই যে একজন অলরেডি বলছে স্যার এই কাজটা করতে পারলে একটা কোম্পানি খুলতে পারে, কিন্তু এই কাজটা আপনি বুঝতেছেন, কিন্তু সাধারণ মানুষ তো বুঝবে না, সে বুঝবে যে এগুলোর টিম আছে, কি আছে, মূল করে বানাই হয়েছে, কিন্তু এত সোজা না ব্যাপারটা আর কি। আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ আর আমাদের সাধারণ আমরা যদি নরমাল ভাবে কোনো কিছু অবজার্ভ করি, সেটা হচ্ছে কি আকাশ পাতাল তফাৎ। তার সিম্পল একটা জিনিস অ্যাড করছে, কিন্তু ওই যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এটা যে কতটুকু কমপ্লিকেটেড সেই ভালো করে জানে।
যে ফিচারগুলোই অ্যাড করুক আর কি। তো ওই রকম ভাবে হয়তো আমরা যে অটোরিকশাটা আমিও ফুল স্টাডি করি নাই আর কি। সো আমি ওদের যে পক্ষে কথা বলতেছি এটা নিয়েও আসলে চিন্তা করার কোনো কারণ নাই আর কি, ঠিক আছে। আমি বলতেছি যে মানে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ, হ্যাঁ, যে আপনারা সামনের দিনে যখন যদি কেউ ওই রকম ইঞ্জিনিয়ার হইতে পারেন কোয়ালিফাইড, হ্যাঁ, যে আপনারা বুয়েটকে ডিসলাইক করেন ওটা পছন্দ করেন, আমি সেই জন্যই বলতেছি না যে আপনি আপনার মতো করে অটোবার বুয়েট বাদ দেন। এবার সোনারগাঁ ইউনিভার্সিটির একজন ইঞ্জিনিয়ার আপনি তৈরি হয়েছেন, আপনি একটা প্রোডাক্ট ওরকম বানাইছেন, তো সেই প্রোডাক্ট আসলে যদি কেউ মনে করে এরকম ক্রিটিসাইজ করে তো করতেই পারে, কিন্তু সে কিন্তু জানবে না যে আসলে আপনার কন্ট্রিবিউশনটা কোন জায়গায়। আপনি সোনারগাঁ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট বা হচ্ছে কি একটা টিম এই কন্ট্রোলারটা বানাইলো, কিন্তু বাইরের মানুষ আপনাদের পার্সপেক্টিভ, এখন আমি ওই সব কিছু বাদ দিলাম ওয়েট, তখন এইটা যদি মনে করেন সাপোজ আজকে মনে করেন মিডিয়াতে চলে আসছে সোনারগাঁ ইউনিভার্সিটির এই আপনাদের এইখান থেকে একটা টিম হচ্ছে গিয়ে যে এই রিকশা ভ্যানের কন্ট্রোলার বানাইছে, তো এইটা নিয়ে কি আসে? আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ যে এইটা নিয়ে পিপলের রিঅ্যাকশনটা কি হবে। যদি শুধু নিউজটা এরকম যায় যে শুধু কন্ট্রোলার বানাইছে তাহলে তো রিঅ্যাকশন আসবে না। আর যদি এই নিয়মটা আসে যে আমরা মার্কেটে যে अवेलेबल কন্ট্রোলার গুলো আছে তার তুলনায় এটা বেশি এফিসিয়েন্সি হবে, তো আমি এখানে বলতে সাধারণ মানুষের এফিসিয়েন্সি যে টার্মটা বললেন, এফিসিয়েন্সি টার্মটা তো হ্যাঁ, আমি আর একটু এক মিনিট একটা কথা অ্যাড করি। তাদের কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে কি এফিসিয়েন্সি মানে কি, যে আগে যে পাওয়ার কনজিউম করতে এখন তার থেকে কম পাওয়ার কনজিউম করে। তাদের কথা তাদের এত কিছু চিন্তা করে না, আমার কাছে ব্যাটারি ব্যাংক আছে, ঠিক আছে, আমি বাইরে থেকে চার্জ দিচ্ছি, তো এখানে আমার কারেন্ট আছে, চার্জ দিচ্ছি। ওই কি কেউ কি মনে করেন আপনার যদি দুটো কন্ট্রোলারের মধ্যে কেউ কি মনে করেন ওয়াট পাইপ এভাবে কোনো সারা বাংলাদেশের যত ইউজার আছে কেউ কি ওয়াট পাইপ এভাবে কোনোদিন চার্জ দেয় দিছে কোনো দেখছেন? ওই যে একটু আগে একদম শুরুতে আপনাদের একটা কথা বলছি যে ইন্ডাস্ট্রিতে পিএলসি দিয়ে যে কাজ করে ওই কাজ মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা যেত যদি ওই কমপ্লেক্স নলেজটা থাকতো, বাট ওই গাইস ডোন্ট হ্যাভ সাচ কাইন্ড অফ নলেজ, ঠিক আছে। সেই জন্য আমরা কি করি ওই ল্যাডার ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে সিম্পল জিনিসগুলো করা যায়, ওইটা আমরা বুঝতে পারছেন। তো ওইটা হইলে পরে তখন কি হইতো, তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আপনার কস্টটা ওই জায়গা মিনিমাইজ হতো। তারপর হচ্ছে কি আপনি ইন্ডাস্ট্রিতে বুঝাইতে চান কাছে হচ্ছে গিয়ে এইটা তোমার বিদ্যুৎ বিল আসতেছে 5 টাকা, এটা করলে 4 টাকা, ঠিক আছে, কিন্তু আপনার সেটাও দেখবেন যে যারা প্রকিউরমেন্টে থাকে আর কি, যারা ওই যে মানে অর্ডার প্রসেসিং এর জন্য যারা থাকে ওরা কোম্পানির টাকা খায়, দেখবেন যে আপনি যেটা বলছেন এটা ভালো হলে পারে ওটা নিতে দিবে না, যে কোম্পানিটাকে টাকা পয়সা দিছে তা তো জানেন, জানার কথা, হ্যাঁ, তো সেই কোম্পানির জিনিস মনে কর ওরা কেনা দেয়। সো বাঙালি মনে করেন একটা মেসেজ যাবে লাস্ট বলি এইভাবে না করব পারতেন স্যার, হ্যাঁ হ্যাঁ এই লাস্টের সেন্টেন্সটা এইভাবে না করব পারতেন তো আপনি। আচ্ছা এটা কিন্তু কিন্তু ব্যাপার না, তো সবাই যে এরকম হবে তা একটা জায়গায় সবাই সবাই আসলে খারাপ হবে বিষয়টা এরকম, ঠিক আছে, ভালো খারাপ মিলেই আসলে দুনিয়া, বুঝতে পারছেন। এখন যে ভালো কাজ করবে তার জন্য সে ভালো প্রতিফল পাবে আর কি, ঠিক আছে, সেটা দুনিয়া সব জায়গায় আসলে পাবে, ঠিক আছে, আর যে খারাপ কাজ করবে সে তো সেটা প্রতিদান পাবে আর কি, ঠিক আছে। ওইটা বলে তো কাহিনীটা বুঝছেন আসলে মানে ঘটনাটা কি, মানে ওই যে এই আপনাদের সোনারগাঁ ইউনিভার্সিটির এই কন্ট্রোলার যদি মার্কেটে আসে অন্য কিছু চিন্তা করা লাগবে না, বুয়েট কি করছে ওটা বাদ দেন, ওদের কাছে এক্সপেকটেশন থাকবে, এখন আপনাদের কন্ট্রোলার নিয়ে পাবলিক কি রিভিউ দেবে, এইটা জাস্ট একবার মানে একটা সেকেন্ড বলে না যে 1 মিনিট নীরবতা পালন করে, তো আপনারা সেই 1 মিনিট নিজেরা চিন্তা করেন যে আপনাদের এই কন্ট্রোলার নিয়ে পাবলিকের কি রিভিউটা হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে উপস্থাপনের বিষয়টা হলো যে বাজারে যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার আমার কি সুবিধা দিতেছে এবং কি অসুবিধা ক্রিয়েট করতেছে, এবং আমি যেটা তৈরি করছি এটা কি সুবিধা দিতেছে কি অসুবিধা আছে, দুইটার জবাব একটা দিতে স্যার বাংলাদেশে না। হ্যাঁ, এটা করতে বললে আমি সাংবাদিক এখন এখানে স্যার এখানে কথা আছে, এখানে কথা আছে স্যার, এখন এই ধরনের প্রযুক্তি নিয়ে যারা মিডিয়াতে নিউজ করে এদেরকে অন্তত ইঞ্জিনিয়ার হওয়া দরকার, নাহলে ইঞ্জিনিয়ারের বেসিক জানা উচিত, তারপরে যে এই প্রযুক্তি নিয়ে নিউজ করা উচিত। এইবার হচ্ছে যে একদম ফিনিশিং এর দিকে আসে আপনার কথা করসপন্ডিং এ, তাহলে সব দেশ মানে সব দেশের সাংবাদিকদের গালা যেমন কাহিনী হচ্ছে যে ওটা আপনি যতই চেষ্টা করেন না কেন একটা টার্ম আছে না হলুদ সাংবাদিক, শুনছেন কি এই হলুদ সাংবাদিকতা আসলে হচ্ছে মেন কাজ হচ্ছে ওর নিউজটা তো ভাইরাল করতে জায়গা মতো আছে যার কাছে কিছু ভাইরাল করবে না স্যার, জার্নালিস্ট ন্যারেটিভ তৈরি করবে স্যার। আচ্ছা আস্তে আস্তে আমি যেটা কইছি নিউজ হচ্ছে রিকশা বানাইছে, কিন্তু আমরা এইভাবে জানছি যে রিকশা বানাইছে, কিন্তু তুমি ডিপলি চিন্তা করতে হবে, বুঝতে পারছেন, এটা তো সিম্পল কাহিনী, কত নিউজ
ভাইরাল করে মানুষের মধ্যে মারামারি বলতে লাগাই দিছে, পেশাল লাগাই দিছে, ঠিক আছে? এগুলা আমাদের সেই মিডিয়া কন্ট্রোলগুলো আমাদের হাতে নাই, বুঝতে পারছেন? তো আপনি ভালো কাজ করবেন, কিন্তু আমি এই যে এতগুলা কথার মধ্যে দেখবেন যে এমন একটা কথা ওই যে বাংলা এটা প্রচলিত কথা আছে, শুনতে কিছুটা খারাপ শোনা যাবে, কিন্তু খুবই প্রচলিত, দেখে আমি ওইটাই বলতেছি যে এখানে প্রস্তাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, সেই বলবে ওই না, কিন্তু সে কিন্তু এটা করবে না, এখানে প্রস্তাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, নাটা ওই সাইডে নিয়ে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? সে পরে আবার যা বলবে যে ভাই আমি তো কমাটা দেখিনি, আমি তো ওটা আমি জানি না। তো সে হচ্ছে কি বর্তমান হচ্ছে কি এই অবস্থা, হ্যাঁ, যে আপনি ভালো কথা বললে পরে আমি এতগুলো পেঁচাল করলাম, এর মধ্যে থেকে মনে করেন এমন একটা লাইন সে পিক করবে, সামনে পরে কিছু নাই, কিন্তু ওই লাইনটা শুনে তার মনে হবে যে আমি খুব নেগেটিভ একটা কথা বলছি। বিষয়টা হচ্ছে এটা। তো সেটা আপনারাও ইঞ্জিনিয়ার হচ্ছেন, হবেন, যে হচ্ছে গিয়ে বইটা যারা বানাইছে তারাও ইঞ্জিনিয়ার, তখন কাহিনী হচ্ছে গিয়ে তো এজ এ ইঞ্জিনিয়ার আপনারা যখন ক্রিটিসাইজ করতেছেন আপনাদের ওই জায়গাটা চিন্তা করে আসলে ক্রিটিসাইজ করতে হবে। অবশ্যই সমালোচনা মানে যেটা হচ্ছে গিয়ে কি বলে আর কি, গঠনমূলক সমালোচনা সব জায়গায় আসলে মানে কি অ্যাকসেপ্টেড। তো সেক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের আসলে মানে যে সূক্ষ্ম ব্যাপার স্যাপার আছে সেটা কিন্তু ইঞ্জিনিয়ার ছাড়া আসলে কারো বোঝা সম্ভব না, ঠিক আছে? যে আপনার কাছে ওই ছোট্ট একটা চিপ, আমরা তো আইসি গল্পের আগে ক্লাসগুলোতে করছি, তাই না? তো একটা আইসি ওই যে সাধারণ মানুষ তার কাছে একটা, আমি যখন ছোট ছিলাম তো ওই যে ঘড়ির মধ্যেকার আইসি গুলা দেখতে কিন্তু ওই যে একটু চ্যাপ্টা টাইপের, তাই না? ওই যে গোল আকার চ্যাপ্টা টাইপের, কেউ দেখছেন কিনা আমি জানি না, ঘড়ি, তারপর হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে, ঠিক আছে? রেডিওর মধ্যে ছিল, আমি খেয়াল করিনি রেডিওটাতে, এইগুলা দেখতে কিন্তু অনেকটা চ্যাপ্টা টাইপের, তাই না? গোল আকার চ্যাপ্টা টাইপের। তো আমি আগে মনে করতাম হচ্ছে কি যে এটা যে পুডিং টাইপের কিছু একটা নাকি, মানে আলকাতরার মতো কিছু একটা কেন কি ওই নাকি ইয়াটা, কিন্তু এখন সেটা বুঝেছি ওই জিনিসের মধ্যে কত কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে। একদম সাধারণ মানুষের কাছে কিন্তু ওই যে একটা ওই আইসি যেটা সেটা কিন্তু একটা প্লাস্টিকের ইয়ার মতো আর কি, তাই না? যেটা চারকানি একটা জিনিস, যেমন যে আইসি গুলো আপনারা দেখেন, কিন্তু ইউ গাইস আর ইঞ্জিনিয়ার, ইউ নো দ্যাট মানে হাউ মাচ কমপ্লেক্স একটা আইসির মধ্যে, মানে কত কমপ্লেক্স সার্কিট আছে আর কি, মানে কত মানে কি বলবো আর কি, যেটা কমপ্লিকেটেড ব্যাপার একটা আইসি বানানো আর ডিজাইন করা, ঠিক আছে? সো আমি ওই আগের যে ল্যাব যখন করছেন একদম প্রথম ক্লাসে কিছু বিষয় সেগুলো বলতেছিলাম আর কি। তো বিষয়টা হচ্ছে এইরকম আর কি, দিন শেষে আসলে বুয়েট যেহেতু কাজে হাত দিছে, আমি জানি না কি করছে বা কি করে নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা কিছুই করে নাই, এটা আসলে আনএক্সপেক্টেড। সো তারা এমন কিছু ফিচার ভিতরে দিছে যেটা আমরা বাইরে থেকে দেখছি যে ওই অটো রিকশার আসলে চ্যাসিস ওই রকমই আছে, কিন্তু যেটা বললাম আর কি, তারা আসলে কন্ট্রোলার কোনো চেঞ্জ করে নাই, অথবা হচ্ছে গিয়ে এই এফিশিয়েন্সি বাড়ানোর যে ব্যাপার সেপার, অথবা হচ্ছে চার্জারের যে ব্যাপার সেপার, এইগুলোতে মডিফিকেশন আনে না। এটা কিন্তু আপনি পুরোপুরি ওই জিনিসটা সম্পর্কে স্টাডি না করে বলতে পারেন না, ঠিক আছে? আপনি জাস্ট শুধুমাত্র একটা হেডলাইন দেখবেন বই বানাইছে অটো রিকশা, মানে দেখেন এটা করলে পারে, তখন হচ্ছে কি আসলে কিছু বলার নাই। হেডলাইন মানে সাংবাদিক তো রাখায় মত স্যার এক মেয়ে ভিডিও করছে, ওটা বুঝতেই বলতেছে বিমানের ফিল পাইতেছে স্যার, আদৌ কি অটো রিকশা ওটা বিমানের ফিল পাওয়া যায় স্যার? আমি লাস্ট একটা কথা দিয়ে শেষ করি আর কি, কয়টা বাজে আমাদের? বিমান তো বিমানই বিমানে কেমন ফিল পাওয়া যায়? দেখেন এটা নেগেটিভ ভাবে না, আমি শুনছি, ভিডিও দেখছি আমি, একটু ভিডিওর ফিডব্যাক আচ্ছা কোথায় পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, একটু সাইলেন্ট, ঠিক আছে, পিছনে কথা বলেন না, যে এটা আসলে কাউকে ডিমোটিভেট করা বা কাউকে ছোট করার জন্য বলতেছি না, লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি আর কি। কিছুটা নেগেটিভ শোনাবে কথাটা, কিন্তু মানে জিনিসটা একটু ফিল করতে হবে, ঠিক আছে? মানে রিয়েলিটি হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে বাস্তবতা হচ্ছে গিয়ে দেখেন যে এই কম্পারিজনটা আসলে নিউজ মিডিয়াতে অনেকবার আসছে, যে মানিকগঞ্জের জুলহাস নামে একটা ছেলে হচ্ছে গ্লাইডার প্লেন এগুলো বানায় হচ্ছে গিয়ে উড়াইছে, রাইট? তো এইটা সে যদি হচ্ছে কি এটা বানায় তাহলে বুয়েট কেন এইটা কম্পিউটারের পাশাপাশি অনেকবার তুলে নিচ্ছে, ঠিক আছে? তো এবার লাস্ট ফিনিশিংটা দেই যে হ্যাঁ, জুলহাস তার যতটুকু আল্লাহ তার মেধা দিচ্ছে তার মধ্যে সে সর্বোচ্চটা করার চেষ্টা করছে, আমরা তার শুভকামনা করি, সে সামনে আরো ভালো করুক, এইটা চাই। কিন্তু আবেগের জায়গা এবং মানুষকে ছোট না করার টেন্ডেন্সি যদি আমার থাকেও, তার পাশাপাশি বাস্তবতা বলে একটা জিনিস আছে। বাস্তবতা হচ্ছে গিয়ে সে মনে করেন তার ইঞ্জিনিয়ারিং নলেজ নাই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমি আছে কিনা আছে ওটা মানে এটা এখন এই মুহূর্তে আপনাদের মনোক্ষুণ্ণ হওয়ার কারণ নাই, আসতেছি বিষয়টা বুঝাই নিতেছি। সে তো আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষ না, ঠিক আছে? এখন সে করে যদি পুরোটাও খেলা, এটা মন খারাপ করে না, এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। সে কোনোদিনও কিন্তু আপনার মনে করেন কোনো মেকানিক্যাল
সারা ওয়ার্ল্ডের বাংলাদেশ নয়, বাংলাদেশে ওইরকম কাজ টাজ হয় না, ঠিক আছে। তো হচ্ছে কি আপনার বোয়িং বলেন, মার্সিডিজ বলেন, বিএমডব্লিউ, যে বড় বড় যত মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, সেইগুলোতে হায়ারিং এর জন্য কিন্তু ইঞ্জিনিয়ার মাস্ট, এবং ইঞ্জিনিয়ার কিন্তু অনলি সার্টিফাইড দ্য ইঞ্জিনিয়ার, একদম কোর লেভেলের কনসেপচুয়াল ইঞ্জিনিয়ার, কারণ ডিজাইন করতে গেলে ইঞ্জিনিয়ারিং লাগে। তো সে করে একটা উল্টায় ফেললেও কিন্তু কোনোদিনও কিন্তু এই কোম্পানির মধ্যে যায়। আমি ডোন্ট টেক ইট অ্যাজ নেগেটিভ, আমি বাস্তবতাটা তুলে ধরতেছি। আমি কিন্তু সেজন্য আগেই বলছি, সে তার আল্লাহ যতটুকু মেধা দিচ্ছে তার মধ্যে করতেছে, আমরা চাই আরো ভালো কিছু করুক, ঠিক আছে, সে আরো মানে রিয়েল ট্র্যাকে আসে কাজ করুক। কিন্তু আমরা এইগুলো জিনিস যখন হাইলাইট করতেছি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে মানে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়েও আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আসলে সে যেটাই করুক, ইটস নেভার পসিবল যে সে হচ্ছে কি মনে করেন আপনার একদম ওই ইঞ্জিনিয়ারিং নলেজ কাজে না লাগে কখনো মানে আপনার কমার্শিয়াল একটা ডিভাইস কখনোই মার্কেট আনা সম্ভব না। বুঝতে পারছেন? কমার্শিয়াল যদি আপনি কোনো প্লেন বলেন বা যাই বলেন, কোনো গাড়ি বলেন, সেগুলোতে কি লেভেলের আসলে ইঞ্জিনিয়ারিং নলেজ আসলে সেখানে ইমপ্লিমেন্ট করা, এটা হয়তো আমি এই মুহূর্তে বললেও আসলে মানে বোঝানো সম্ভব হবে না। কারণ ছোট্ট একটা জায়গায় যে মানে যখন কমার্শিয়াল ছোটখাটো যখন আমি নিজে অ্যাজ এ ইঞ্জিনিয়ার ছোট কিছু জিনিসপত্রতে ইমপ্লিমেন্ট করতে যাই, তখন বুঝি যে আসলে মানে ইভেন আমাদের পর্যন্ত ইঞ্জিনিয়ারিং নলেজগুলোর কত ঘাটতি এবং আরো কত জিনিসগুলো আসলে মানে গ্যাদার করা দরকার। বুঝতে পারছেন? আমি বাস্তব আমার নিজের কথাই বলতেছি, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং নলেজগুলো যে লাগে এই জিনিসগুলো আমি তখনই বুঝতে পারবো যখন আমি নিজে আসলে একটা ডিভাইস আসলে রিয়েল কমার্শিয়াল বানাইতে পারি। তো ওই আগের কথাটা কেন আনলাম, যে এটি হচ্ছে গিয়ে বাস্তবতা, যে আপনি দেখতেছেন যে প্রথমে বলছিলাম জিনজিরা বলেন আর যে কি বলে দোলাইকার, ওইখানে ল্যাম্বরগিনির মতো করে গাড়িটার চ্যাসিস বানায় উল্টায় ফেলাইছে, কিন্তু ওইটাতে আসলে কিছুই হবে না, বিলিভ কিছুই সম্ভব বাণিজ্যিক বেনিফিট না। হ্যাঁ, ওটা বাণিজ্যিক বেনিফিট। ইভেন আমি এই জন্য বলতেছিলাম তার যে নলেজটা, তার যে ইয়াটা, সে কোনোভাবেই মনে করেন একজন রিয়েল ইঞ্জিনিয়ার যে কাজটা করবে তার ধারের কাছে না। এটাকে আবারও বলতে ছোট করার জন্য কথাটা বলা না, ইটস দ্য রিয়েলিটি যে আপনারাও ইঞ্জিনিয়ার হবেন, তা আপনাদের অবশ্যই মূলাই ফেললে কিন্তু হবে না। তাতে ইঞ্জিনিয়ারিং কাজ কোনটা আর নন ইঞ্জিনিয়ারিং কাজ কোনটা, আমি এই কথাটা বলার জন্য কিন্তু বলছি, আমি কিন্তু ছোট করার জন্য কথাটা বলিনি। এটা হ্যাঁ মানে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ যে একজনকে এত উপরে উঠাইতে যায় যে সম্মান ডিজার্ভ করে তাকে আপনি একদম নিচে নামানো, এটাও কিন্তু আমি কি কথাটা বোঝাইতে পারছি? অথচ আপনি ওই যে আমরা যে বুয়েট নিয়ে আজকে ট্রোল করতেছি, আমি কিন্তু বুয়েটের হয়ে বা হচ্ছে যেহেতু মাস্টার্স করতেছি ওই হিসাবে কথা বলতেছি না, যে ইটস রিয়েলিটি যে আপনার বুয়েটের ডজন না দেখেন কি বলবো আর কি, ফিউ হান্ড্রেডস অফ ইঞ্জিনিয়ার, ইভেন থাউজেন্ড হতে পারে, থাউজেন্ড মানে টপ যদি ইয়ার কথা বলি, যে আমরা যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কথাই যদি বলি, সেটা হচ্ছে গিয়ে একই ইন্টেলে মনে হয় 400 মতো ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে যারা গেছে বুয়েটের। বুঝতে পারছেন? সো অন্য ইনস্টিটিউশন থেকে যায় না কিন্তু তা, তো ওই যে একটা ব্যাপার আছে, তারা আরো কোর ভাবে হচ্ছে কি জিনিসগুলো শিখছে ইঞ্জিনিয়ারিং। অন্য ইনস্টিটিউশনগুলোতে যেখান থেকে গেছে বাংলাদেশের, সেখান থেকে কিন্তু তুলনামূলকভাবে কম গেছে। আর যে ইঞ্জিনিয়ারিং এর কিছুই করে না, যে মাঝে মাঝে দেখায় না যে ওই রবট বানাই ফেলছে, ড্রোন বানাই ফেলছে, সে জীবনে কোনোদিন যাওয়া সম্ভব ইন্টেলে? আমার বলে ইন্টেলের উপর তো মানে টেকনোলজি ফিল্ডে ইন্টেল, এনভিডিয়া, টিএসএমসি এইসব কোম্পানির উপর তো আর কোনো কিছু নাই। আপনি ওকে যতই পুশ করেন, যতই ইয়া করেন, যে বলে না যে গভর্নমেন্টের যদি অনুদান পায় তো সে বিশাল কিছু করতে পারে, যার ইঞ্জিনিয়ারিং ন্যূনতম নলেজ নাই, গভর্নমেন্টের কোটি কোটি টাকা তাকে ফান্ডিং দেন, ইঞ্জিনিয়ারিং নলেজ ইজ ইট পসিবল? তো অনেকে আবার এইগুলা টানে নিয়ে আসার চেষ্টা করে, যে ওই যে আগেকার যারা বিজ্ঞানী ছিল তারা তো কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করে নাই, আগের হিসাবটা এখনকার হিসাব আকাশ পাতাল তখন। আগে সে ছোট্ট একটা জায়গা নিয়ে কাজ করতো, আগের যে সূত্র আমরা ইয়া করি আর কি, নিউটনের যে ছোট্ট সূত্রটা জন্য সে নিউটন এত বড় হয়েছে আর কি, মনে হয় মহাকর্ষ বিকর্ষের সূত্র বা সামথিং এই জিনিসগুলা, ঠিক আছে, সেই সময় ওই জিনিসটার হিউজ দাম ছিল, এখন যে দাম নেই তা না, কিন্তু এখন ওই একটা সূত্র দিয়ে কিন্তু আপনি কোনো বিশাল কিছু বানাই ফেলতে পারবেন না। বুঝতে পারছেন? সো সেই সময়ের জন্য নিউটন যদি মনে করেন স্কুলে না যায়, যদি বাড়ি বসে ওটা গবেষণা করতো, সেই সময়ের জন্য ওটা ছিল বিশাল কিছু। কিন্তু এই যুগে আইসা যদি মনে করেন, আপনি যদি চিন্তা করেন যে মানে বাড়ি বসে আপনি মনে করেন কোনো ইঞ্জিনিয়ারিং নলেজ টোলেজ ছাড়া বিশাল কিছু বানাই ফেলবেন, এটা একদম জাস্ট কি বলবো আনএক্সপেক্টেড এবং আনরিয়েল একটা চিন্তা। বোঝা গেছে ব্যাপারটা? তো দিন শেষে বাস্তবতা আপনাকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, যে বাস্তবতা ওই যে সে আগের মতোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা তো বললাম, আবার ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে গাড়ির জগৎ, যেটা তো আপনি যদি ওইভাবেও খোঁজ নিয়ে দেখেন যে ওই জুলহাসকে আপনি কোটি কোটি টাকা ফান্ডিং দিয়ে আপনি কাজ করার সুযোগ দিলেন, তাকে কোনোদিনও আমি ইয়া করে লিখে দিতে পারি, আপনার মার্সিডিজ বলেন, ওই সিয়া বলেন, ফেরারি, বিএমডব্লিউ বলেন, ওই কোম্পানিতে জীবনেও আপনি ইঞ্জিনিয়ার হিসেবে
ঢুকাইতে পারবো। ইঞ্জিনিয়ারিং ইজ নট এ সার্টিফিকেট, আপনি দিয়ে দিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট, আমি দিয়ে দিলাম বুয়েটের একটা সার্টিফিকেট, সে সিজিপিএ 4 দিয়ে দিলাম, ঢুকতে পারবে? ইজ ইট পসিবল? হ্যাঁ, বুয়েটের সার্টিফিকেট আমি তাকে দিছি, 4 পাইছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বুয়েটে 4 পাইছে সিজিপিএ। ওই বিএমডব্লিউ, মার্সিডিজ বা বোয়িং কোম্পানি ও কি ওই সার্টিফিকেটটা দেখে নিলে আর রিটেন বা বহুগুলো স্টেজ থাকে একটা মানে এইসব টপ টেকনোলজিক্যাল কোম্পানিতে ঢোকার জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ইজ ইট অনলি ফর্মালিটি? ফর্মালিটি হলে পারে কি তাহলে আসলে তো তাহলে অন্য লেভেলের অন্য লোকগুলা নিত, তাই না? তাহলে মানে একটা জায়গায় মানে শুধু একটা কোম্পানি তো না, এরকম হাজারটা কোম্পানির আপনি প্রোফাইল স্ট্যাটিস্টিক্স কাটে থাকেন যে প্রতিষ্ঠান যত হাই লেভেলের সেই প্রতিষ্ঠানের থেকে সারা ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি সেই বড় কোম্পানিতে তত বেশি। এটাকে আমি মিথ্যা বললাম, এই কথাটা এখন এগ্রি করেন কিনা আমাকে এই কথাটা বলুন। আপনারা যদি এটা যদি মানে মাইন্ড করতে কষ্ট হয়, লিঙ্কডইন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা আপনি খুব সুন্দরভাবে একটা কোম্পানিতে এই বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে কয়টা মানুষ গেছে, প্রতিষ্ঠান বলতে আর কি কোন ইনস্টিটিউশন থেকে, কারণ যারা ইঞ্জিনিয়ার হিসেবে গেছে তাদের তো ওই লিঙ্কডইন প্রোফাইলে থাকে আর কি যে অমুক জায়গাতে পাস করছে, আসামুল্লাহ, সোনারগাঁ ইউনিভার্সিটি, ওই কোম্পানিতে ঠিক আছে বাংলাদেশের এই প্রতিষ্ঠান থেকে কয়টা ইঞ্জিনিয়ার গেছে আপনি সুন্দরভাবে লিঙ্কডইনে ফিল্টার করা যায় আর কি, ঠিক আছে? সার্চ দিলে আপনি দেখতে পাবেন, আপনি নিজের চোখে দেখেন। এটা কিন্তু আমি আবারও বলতেছি কাউকে অনেক টপে ওঠানোর জন্য না, বরং রিয়েলিটিটা যেটা অ্যাকচুয়াল সত্য ঘটনা, ঠিক আছে? সো এটা দেখতে পারে যে একটা কোম্পানি না, আপনি যত কোম্পানি আছে সারা ওয়ার্ল্ডের টপ কোম্পানি, যত বড় ইনস্টিটিউশন, ঠিক আছে, সেইখানকার পড়াশোনার মানও অবশ্যই ওই লেভেলের এবং সেইখান থেকেই বেশি পরিমাণ আপনার ওইখানে টাইম দেন, এটাই বাস্তবতা। এবং আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যে মাইনে নেওয়ার ব্যাপারটা থাকতে হবে, এবং এটা আমরা মাইনে নিতে তখনই পারবো যদি আমাদের আবার ওই ইঞ্জিনিয়ারিং ওই নলেজটা আসলে ওই রকম ভাবে মনে করেন আমরা করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? আমি কিন্তু সেই জন্য এখানে মনে হয় লাস্টের দিকে আসে মনে হয় একটু পরিবেশটা কিরকম একটু মানে উষ্ণ, মানে একটু মন খারাপ বা কিরকম ইমোশনাল একটা জায়গায় চলে আসছে, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলছি যে আসলে কাউকে হার্ট করার জন্য না, বরং রিয়েলিটিটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম আর কি। এবং সেই জন্য এই জায়গাটাকে আপনাদেরকেও দাঁড় করাই দিচ্ছি যে আপনাদেরও একটা কন্ট্রোল আছে, আপনাদের কন্ট্রোল নিয়ে কিন্তু মানুষ হাসাহাসি করবে, বুঝছেন? যদি আপনারা মনে করেন মানে তারাই করবে যাদের ইঞ্জিনিয়ারিং নলেজটা নাই, বুঝতে পারছেন? আর আপনি মনে করেন ওই যে আপনি ওই বানায় মনে করেন সে বিশাল কিছু হয়ে যেতে পারে, আপনি মনে করেন আজকে জুন আসিফ টাকা সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেও মনে করেন সে গ্লাইডার বানাইছে, আপনিও কিছু একটা মনে করেন ল্যাম্বোর্গিনির মতো একটা শেপ টেপ দিয়ে তার বোয়িং এর মতো শেপ টেপ দিয়ে একটা বিমান বানাইছে, ঠিক আছে? মানে আপনিও কিন্তু মনে করেন সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্ট বিমান বানাই ফেলছে, হাইলাইট। কিন্তু ইউ গাইস নো যে হট অ্যাকচুয়ালি আপনি কি বানাইছেন বা সেটা আসলে কি হবে, এইটা আপনি করে আপনি কত কি অবস্থা কি করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি যে কাজের একটা জিনিস বানাইছিলেন সেই জিনিস কিন্তু কোনো জায়গায় আপনি এটা কিন্তু কোনো পাবেন না, ভ্যালু পাবেন না, ঠিক আছে? যেটার জন্য আপনি মনে করেন বছরের পর বছর ইঞ্জিনিয়ারিং নলেজ মনে করেন আপনার লাগবে। এই যে একটা কন্ট্রোলার, কিন্তু সিম্পল একটা কন্ট্রোলার, আপনার দেখতে মনে হবে যে এই সিম্পল কন্ট্রোলার এত কমপ্লেক্সিটি এর মধ্যে আছে, বাট ইটস রিয়েলিটি। বুঝা গেছে ব্যাপারটা? সো ইঞ্জিনিয়ারিং নলেজ যদি আসলে মনে করেন না থাকে তাহলে মনে করেন এই দেশের মধ্যে এরকম কাজজাব এইগুলো তো মনে করেন সামনে তো ফেস করবেনই আর কি, মানে বিরক্তিকর সিচুয়েশন, সেটা অন্যর জন্য হোক, অন্য কোনো প্রোডাক্টে মানুষের রিঅ্যাক্ট হোক অথবা আপনার কোনো প্রোডাক্টে মানুষের রিঅ্যাক্ট হোক, এরকম সিচুয়েশন তো ফেস করবেনই। আর দেশের বাইরে গেলে তো কোনো কথাই নাই, এগুলো তো চলবেই না, বরং আপনার যদি মনে করেন যে ইনস্টিটিউশন থেকে পড়েন, হঠাৎ বুয়েট আর হঠাৎ সোনারগাঁ ইউনিভার্সিটি, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি মনে করেন করতে পারেন, তাই মনে করেন টিকে থাকতে পারেন। তাছাড়া মনে করেন আপনার এই বানাইছেন সেই বানাইছেন, কিন্তু আপনার রিয়েল অ্যাকচুয়াল নলেজটা নাই, কোনো কাজে নাই। তো আমারও কেন যেন মনে হচ্ছে যে মানে সবাই একটু মানে মনটা খারাপ করে একটু একটু আগে যেরকম একটা মানে চেয়ারিং মোটর ছিল, এখন মনটা একটু খারাপ হয়ে আসছে, ঠিক আছে? তো সব ঠিক আছে, এরকম মনে হচ্ছে এটা হচ্ছে কি বাস্তব। আপনাদের হচ্ছে গিয়ে এই আমাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স, তাই না? এটার জন্য আমি দিয়ে দেবো আর কি, আইটেল যা লাগে আর কি ওইটা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। আর হচ্ছে আমরা আপাতত মানে যদি বই শেয়ার করি এক বইয়ের মধ্যে তো মনে করেন সবকিছুই থাকবে আর, তো সেক্ষেত্রে আমরা ক্লাসে যা পড়বো মিড পর্যন্ত যা পড়বো সেটা মিডের সিলেবাস, আর ফাইনালে মিডের পর থেকে ফাইনালে যা পড়বো সেটা ওই রকম আছে, ঠিক আছে? সো আজকে ক্লাসে তো আসলে গল্প করতেই গেল আর কি, ঠিক আছে? তো নেক্সট সেকেন্ড তো ল্যাব আছে, ল্যাব হবে
ল্যাবটা আমরা হচ্ছে গিয়ে অল্প দেখা যাচ্ছে খুবই মানে ইন্ট্রোডাকশন কথাবার্তা এখন যেন পুরো ক্লাসটা ইয়ার করলাম এরকম কনজিউম করবো না, যেহেতু ফার্স্ট ইয়ার কি ঠিক আছে এমনি টুকটাক কিছু কথাবার্তা বলে শর্ট টাইমের মধ্যে আমরা শেষ করে দেবো। না যেহেতু আমাদের হচ্ছে গিয়ে একটা স্লট আছে, ঠিক আছে, স্লটটা ইউজ না করলেও একটু খারাপ দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা স্লটটা ইউজ করে খুবই শর্ট টাইমের মধ্যে যতটুকু আর কি করা যায়, ঠিক আছে, করে ফেলবো আর কি। তো এই তো আর কি, ঠিক আছে। সো আপনাদের আর কি কোনো কথা তো আছে, ঠিক আছে নাকি? হ্যাঁ, যে এই তো আর কি। লাস্ট একটা বিষয় যে মানে আমি যা যা বললাম এটার সাথে আপনারা কতটুকু অ্যাগ্রি করেন? হ্যাঁ, মানে এটা আমি এখানে আছি 3টে কোর্স আপনাদের নিচ্ছি আমাকে খুশি করার জন্য না, হ্যাঁ, যে এটা একদম মনের থেকে, ঠিক আছে, কারণ যেহেতু পরিবেশ মানে একটু ঝিমায় গেছে তো অনেকেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারে না কিছু কথা লাস্টের, আমার মনে হয় আর কি আমি যতটুকু মানে বুঝতে পারি। হ্যাঁ, মেমোরির বিষয়টা আমি দিয়ে বলতেছি যে আমরা একটা মেমোরি দেখতেছি যে এটা মাত্র 1 MB মেমোরি, একজন সাধারণ মানুষ বলবে মাত্র 1 MB, কিন্তু যে 1 MB স্টোরেজটা বানাইছে সে জানে কেমনে বানাইছে। এটা প্লাস্টিকের ক্যাসিং ছাড়া কিছু না সাধারণ মানুষের কাছে। এইগুলোর এটা কি, ওই যে আমার কাছে যেরকম মনে হয়তো আলকাতরা কুডিং টুডিং এই টাইপের কিছু একটা, ঠিক আছে, আলকাতরা তো চেনেন, মোবাইল আলকাতরা ওরকম কালো দেখা যায় না, মনে হয় যে কিছু একটা এরকম করে টান দিয়ে বসায় দিছি, কিন্তু আমি তো সেই সময় জানি না এই কাহিনীর ভিতরে এত কিছু। তো এটা যে কত কমপ্লেক্স, যখন এই ফিল্ডে আসছি কিছুদিন কাজ করছি তখন বুঝতে পারছি যে আসলে জিনিসটা কি আর। তো আমি 2 মিনিট 5 মিনিটের ছোট্ট একটা আপনাদের কাছে করি আর কি। তো আমি যেটা বললাম এটা কি এগ্রি করেন আপনারা যা বললাম আর কি? হ্যাঁ, এগ্রি করেন? এটা কি সামনে প্লাস যাতে ঠিকঠাক থাকে এই জন্য? বিষয়টা স্যার ওইটা না, বিষয়টা আমাদের বাংলাদেশের সবকিছু যেখানে এক রাতটা চেঞ্জ হয় সেখানে স্যার এরকম আশা করাটা স্বাভাবিক না। সবকিছু মন মানসিকতা থেকে যে একটা রিক্সাওয়ালা ধরে বুঝাবেন ও স্যার বুঝবে, ও বুঝে সব ঠিক আছে, বাস্তবতা আবার তখন যাবে স্যার 10 মিনিট পরে সব শেষ। আর আমাদের সমস্যাটাই যাবে ধরে রাখতে জানি। আর লাস্ট একটা কথা, যে এটা সত্য যে আমরা বুয়েটের কাছ থেকে অনেক এক্সপেক্ট করি, এবং বুয়েট একটা পাবলিক ইউনিভার্সিটি, সেটা যেহেতু জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় সেখানে মানে পড়াশোনা, এটাই তো বাস্তব আর কি, বুয়েটের যত খরচ, তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি তাদের যে আর কি দায়বদ্ধতা সেটা অনেক বেশি। এই লাস্টের কথা, সেটা দায়বদ্ধতা অনেক বেশি, এটা আমরা এড়াইতে মানে পারি না আর কি, ঠিক আছে, এটা আমরা স্কিপ করে যাইতে পারি না। তো সেক্ষেত্রে দেখা যায় যে বুয়েটের থেকে বের হওয়ার পরে বেশিরভাগই হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে যায়, এটা একটা ফ্যাক্ট। তো এইখানে আসলে অনেক কথা আসে, আমি 2 মিনিটের মধ্যে সামারাইজ করে শেষ করে দেব যে এটা সত্য যে আসলে আপনারা যদি দেখেন, যেহেতু বুয়েটের থেকে যারা বের হচ্ছে আর কি বড় বড় টেক ইন্ডাস্ট্রিগুলো, ইন্টেল, AMD বা যত বড় বড় কোম্পানি আছে, তো সেখানে যেহেতু তারা কাজ করার সুযোগ পাচ্ছে, সারা ওয়ার্ল্ডে বড় আরও যত ইনস্টিটিউশন আছে, MIT, হার্ভার্ড, অক্সফোর্ড, হ্যাঁ, স্ট্যানফোর্ড, এইগুলার স্টুডেন্টের পাশাপাশি যেহেতু তারাও কাজ করার সুযোগ পাচ্ছে, সো তাদের আমরা বলতে পারি না যে একদম কিছুই করতে পারবে না, বরং এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা যে একজন বুয়েটের থেকে বের হয়েছে, হওয়ার পরে যদি বাংলাদেশে জব ফিল্ডে আসা দেখে যে হচ্ছে গিয়ে তার যথেষ্ট পরিমাণ সে ভ্যালু পাচ্ছে না, সে কিন্তু আসলে মানে সবার আগে তো নিজের জীবন না বাঁচতে তো আসলে কিসের কি, তাই না? বিষয়টা এরকম আর কি। তো আমিও তো যেহেতু এই বাইরের ফিল্ডে আর কি 2022-এ গ্রাজুয়েশন করার পরে যেহেতু কয়েকটা 2টা ইন্ডাস্ট্রিতে কাজ করছে আর কি, তো এই জিনিসগুলো দেখছি আর কি যে বাংলাদেশের যে ইনস্টিটিউশনই হোক, তো সেখান থেকে ফ্রেশ গ্রাজুয়েটরা বের হওয়ার পরে তাদের যে স্যালারি স্ট্রাকচার বলেন বা যেটা মানে তারা পাচ্ছে আর কি, সেটা বুয়েট আর প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা আসলে মানে খুবই আসলে মানে বিশ্রী অবস্থা। তো সেক্ষেত্রে যেহেতু তারা বাইরে মানে বাইরের যে বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে তাদের কাজ করার যথেষ্ট যোগ্যতা এবং সুযোগ আছে, তো সেক্ষেত্রে তারা দেশে আসলে মানে পড়ে থাকে এই স্বল্প বেতনে, তাদের জীবন নষ্ট করার আসলে প্রয়োজনীয়তা এই জন্য আসলে মানে তারা আসলে বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা আসলে দেশের মেধাবী, শুধু বুয়েট না, মানে যত আমাদের মনে করেন আর কি যে যারাই মনে হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছে, তাদের বড় বড় ইউনিভার্সিটিগুলো এই স্টুডেন্টগুলো ট্যালেন্টেড বলেই তো তাদেরকে নিচ্ছে, তা নাহলে পরে তো আর MIT, তারপরে অক্সফোর্ড, যে একদম টপ লেভেলের ইউনিভার্সিটি, তাদেরকে তো নিত না, রাইট? তো সেই জন্য কিন্তু আমরা হারাচ্ছি। তো এইখানে আসলে মানে ওদেরকেও সরাসরি দোষ আমরা ওইরকমভাবে দিতে পারি না। তো আমরা যদি ওইরকম সুযোগ সুবিধা আসলে দিতে পারতাম, তো আমাদের দেশের আসলে যে ইনস্টিটিউশনেরই হোক মেধাবীগুলোকে আমরা ধরে রাখতে পারতাম, ঠিক আছে? এবং এই জায়গা বরং আমি মনে করি আর কি যে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই ইয়ং গ্রাজুয়েট বের করার যে ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে খুবই নোংরা একটা বিষয় আছে, যে আমরা
এই মনে করেন আমি এটা আবারও হয়তো মনে কষ্ট পাবেন যে এই যে অনেকে মার্ক কম পাইলে পারে মন খারাপ করে, ঠিক আছে। তো আমরা যদি আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট বা কোয়ালিফাইড স্টুডেন্ট সব ওইরকমভাবে বের করতে পারতাম যে আপনি যে ইনস্টিটিউশনেই পড়েন আপনি যেন একদম সব কিছু মোটামুটি আর কি একটা স্ট্যান্ডার্ডে মেনটেন করছেন, আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে বের হচ্ছেন, তাহলে মার্কেটে কী অবস্থা হতো, যারা আছে সবাই কিন্তু কোয়ালিফাইড। কিন্তু আমরাও চাই কি আমাদের স্টুডেন্টরা বলি, আমরা যাই বলি ডানে বামে দেখবেন যে হচ্ছে গিয়ে যে আমাদের স্টুডেন্টরাও চাই যে স্যার পড়াশোনা করবো না, দেন সার্টিফিকেট, ঠিক আছে। আবার বিভিন্ন ইনস্টিটিউশনও গড়ে উঠছে, ঠিক আছে, কে বা কারা আমি সরাসরি ওরকম নামের দিকে যাচ্ছি না, ইনস্টিটিউশনে গড়ে উঠছে যে আসেন আপনারা ক্লাস করেন সার্টিফিকেট নিয়ে চলে যান। তাতে করে কি হচ্ছে যে এই যে মনে করেন সাপোজ কথা এখন গ্রাজুয়েট বের হচ্ছে 10,000, তো এখন কোয়ালিফাইড স্টুডেন্ট যদি আমরা বের করতে চাইতাম আর কি আমাদের ইনস্টিটিউশন সব ইনস্টিটিউশন বাংলাদেশের সার্বিকভাবে যদি আমি বলি, তখন দেখা যেত যে পাশের হারটা দেখা যেত নামে আসতো, তখন মনে করেন যে বের হতে হচ্ছে কি 2,000 কি 3,000, কথা বুঝেন কিন্তু ব্যাপারটা। তো এখন বের হচ্ছে 10,000, তখন বের হতো কত 2 থেকে 3,000 স্টুডেন্ট, এবং যারা বের হয়েছে তারা সবাই কোয়ালিফাইড, ঠিক আছে। তখন ব্যাপারটা কি দাঁড়ায়, তো যে আপনি বিভিন্ন কোম্পানির কাছে এই কোয়ালিফাইড স্টুডেন্টরা চাকরির জন্য গেছে, তারা যেহেতু কোয়ালিফাইড তারা ডিমান্ড করছে যে টাকা, সেই টাকার থেকে কিছুটা মনে করেন সে দাবি করছে যে সাপোজ 60-70 হাজার টাকা, 60,000 টাকা 70,000 না দিয়ে সাপোজ কথার কথা 50,000 টাকা এসে একটা নেগোসিয়েশনে আসছে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে কি, যেহেতু মনে করেন গণহারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মনে করেন বাইর করা শুরু করছে, তাতে যে প্রবলেমটা হয় যে কোয়ালিফাইড স্টুডেন্ট সে যদি ডিনাই করে যে আমি কম বেতনের চাকরি করব না, তা ওই যে মনে করেন যার পাস করার কথা না সে যেহেতু বের হয়েছে, সে বলে যে ভাই কিসের 60-70 হাজার টাকা, আমার 15,000 টাকা বেতন দাও, 10,000 টাকা বেতন দাও, আমি ঢুকে যাও। এটা কি মিথ্যা কথা বললাম? ঠিক আছে, একদম লাস্টের যে কথাটা এটা আপনারা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। তাতে হলো কি যে আমরা কিন্তু ওই যে কোয়ালিফাইড স্টুডেন্ট যারা তাদের যে মার্কেটটা, সেই মার্কেটটা আমরা ধ্বংস করে দিলাম। কথাটা বুঝতে পারছেন? যে আমরা যে সবসময় চাই যে আমাদের নিজেদের জন্য স্যার ইচ্ছা মতো আমাদেরকে মার্ক দেন, পাস করে দেন, ঠিক আছে। আমরা যদি কোয়ালিটি মেনটেন না করে, সেটা আমার সোনারগাঁ ইউনিভার্সিটি হোক অন্য কোনো ইউনিভার্সিটি, যদি ওই জিনিসটা না করতে পারি, তো আমাদের কিন্তু লং টার্ম দেখেন যে জিনিসটা, সেটা কিন্তু একটা জিনিস একটার সাথে চেন, অনেক বড় একটা চেন কিন্তু। সো আপনি সিম্পলভাবে যখন চিন্তা করতেছেন তখন আপনি আপনার স্বার্থটা শুধু চিন্তা করতেছেন, কিন্তু এই যে জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারতাম, তখন কি হতো যে 3,000 স্টুডেন্টের মধ্যে সোনারগাঁ ইউনিভার্সিটিরও স্টুডেন্ট থাকতো, বুয়েটের স্টুডেন্টও থাকতো, যারা আছে সবাই মোটামুটি কোয়ালিফাইড। তো বুয়েটের স্টুডেন্টও একটা স্ট্যান্ডার্ড স্যালারি পেতো, সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্টও স্ট্যান্ডার্ড স্যালারি পেতো, সবাই কিন্তু দেশের মধ্যে থাকতে যেত। আমি কথাটা বোঝাইতে পারছি? কথাটা ঠিক কিনা একটু বোঝার চেষ্টা করেন, বুঝতে পারছেন? তো এই জিনিসটা যখন আমরা মেনটেন করতেছি না, নট অনলি সোনারগাঁ ইউনিভার্সিটির কথা আমি বলতেছি না, সারা বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, অনেকেই করে অনেকেই করে না, যখনই আমরা করতেছি না তখন বিষয়টা দাঁড়াচ্ছে কি যে আমরা মার্কেটটা আসলে নষ্ট করে ফেলতেছি। হ্যাঁ, এর বড় একটা কারণ হচ্ছে কি আপনারা যারা ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি করেন জানেন যে বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে আসলে ইঞ্জিনিয়ার লাগে না বাংলাদেশের। কারণ আমি নিজে যেহেতু চাকরি করছি আর কি, খুবই বলে যে মানে যদি ইঞ্জিনিয়ার পরিচয় দেয় যে আশা করে বেশি স্যালারি পাবেন, পরে একটা টেকনিশিয়ানের সাথে দাঁড় করায় বলে যে ও এমন কি পারে মেশিনের যা মানে তুমি পারো বাট হয় পারে না, হয় পারে না মেশিন ঠিক করতে গেলে। উনি বোঝে ওনার মেশিনটা ঠিক করতে পারলে, মেশিন ঠিক করতে পারলে ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন? সো আর কেন নেয় মানে এটা আসলে কথা আমরা ওই যে পরের ক্লাসে হয়তো বলতে পারি। তো কেন নেয় এটার বড় একটা কারণ হচ্ছে গিয়ে এই বাইরের থেকে বিভিন্ন সময় যখন ফরেন বায়াররা আসে বা এই মনে করেন অনুমোদনের জন্য যারা ওই যে স্ট্যান্ডার্ড টেস্ট করার জন্য আসে, তারা চায় যে তাদের কোম্পানিতে কোনো ইঞ্জিনিয়ার আছে কিনা। এই যে ফেসটা শো করানোর জন্য আসলে কি হয় যে একজন ইঞ্জিনিয়ার 2জন ইঞ্জিনিয়ার নামে মাত্র রাখা দরকার, এই ইঞ্জিনিয়ারটা তারা রাখে, বুঝতে পারছেন? সো কোনো রকমভাবে পাস করছে, কোনো অবস্থা নাই, কিছু নাই। সো আমি যা তখন কি করতেছি, ভাই আমার 10-15 হাজার টাকা দেন, আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার কোম্পানিতে ওই যে ফেস শো করার জন্য ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট নিয়ে চলে আসছি, বুঝতে পারছেন? সো এই জায়গার থেকে যখন আমরা বের হইতে পারবো, তো আসলে একটা জিনিস আসলে পুরো সিস্টেমটাকে আসলে মানে আমি আপনি ওই রকমভাবে চিন্তা করে লাভ নাই। যদি কোনোভাবে আসলে ওই নীতি নির্ধারক পর্যায়ে কেউ এরকমভাবে যদি চিন্তা করতে পারে আসলে বাস্তবতাটা কী হচ্ছে, এগুলোর মধ্যে আসলে বিশাল মানে কি বলবো সিন্ডিকেটের আসলে করাপশনের বিশাল চেন আছে। সো আপনি চাইলে পারে হুট করে আসলে সব কিছু ঠিক করে ফেলতে পারবেন না, বুঝতে পারছেন? সো এই হচ্ছে গিয়ে সব মানে একদম সিম্পলের মধ্যে একটা কম্প্যাক্ট বার্তা আর কি। হ্যাঁ, তো এই আর কি। তো লাস্টের দেশের মধ্যে তো অবস্থা তো এটা আপনারা ভালো করেই জানেন আর কি, ঠিক আছে? এখন যে পরিস্থিতি না এটা দেখেন মানে আপনার একজন টিচার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর কি বাইরে হায়ার স্টাডি করার জন্য এমনিতেই যায়, ঠিক আছে? সো ওইভাবে বললে পরে আমি থাকার জন্য যাবো না হায়ার স্টাডির জন্য, কিন্তু আমি কিন্তু ওইভাবে কিন্তু বলতেই পারি যে ঠিক আছে হ্যাঁ দেশের বাইরে হায়ার স্টাডি করার জন্য আপাতত যাবো, তো পরে মাইন্ড সেট হবে যে আসলে কিসের জন্য।
তো আপাতত তো দেশের বাইরে তো হায়ার স্টাডির জন্য এমনিতেই যেতে হবে, ঠিক আছে। সো আলটিমেট খুব শর্ট টাইমের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে পরে চলে যাব। তাতে হবে কি যে আপনারা ওই যে কম মার্ক নিয়ে যারা হতাশাগ্রস্ত আছেন আমি চলে গেলে পরে ঠিক আছে ওদিক থেকে ওটা শান্তি আর কি, তাই না? তো এইটা একটা ব্যাপার আর কি, ঠিক আছে। সো আপনি যাওয়ার পরে আমাদেরকে টাইম করে নিয়ে যাবেন। এটা আসলে মানে কেউ আসলে কাউকে টাইনে নিতে পারে না, যে যার যোগ্যতায় আসলে যায়। আপনি ইয়াক করলে পারে ইনশাল্লাহ এমনিতেই মনে করেন আমি যেটা করতে পারি, একজন টিচার কি করতে পারে সেটা হচ্ছে কি একটা ট্র্যাক দেখাতে পারে। তো ওইটার জন্য আমি সবসময় ওপেন, যে কোনো সময় ইনশাল্লাহ হ্যাঁ আসি আর কি। তো ঠিক আছে, আপনাদের সাথে ওই পরের তো ক্লাসে আমরা হচ্ছে কি 8টা 10 থেকে শুরু করে কিছুক্ষণ মোটামুটি, যেহেতু 8টা বাজে তো এখন, ঠিক আছে আমরা কিছুক্ষণ